তো যারা নতুন বিজনেসে আসতে চায় তাদের জন্য আমার প্রথম সাজেশন, ডোন্ট কাম টু দিস বিজনেস। আসবেনই না, আসলে দরকার নাই। তুমি বিজনেস করতে পারবা, তোমার দ্বারা সব সম্ভব। হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ ইজ, এভরিওয়ান ক্যান বি এন্টারপ্রেনার। দিস ইজ বুলশিট। এটার বলার পিছনের মূল উদ্দেশ্য হচ্ছে তার কোর্স বিক্রি করা। আদারওয়াইজ তার কোনো একটা মোটিভেশনাল কোনো সেশন হবে, সেটার টিকিট বিক্রি করবে, ঠিক আছে? আমি বিবিএ পড়ি না, আমি জানি না, বাট এই কারণে হয়তো বিবিএ কে স্ক্যাম বলে অনেকে, ঠিক আছে? সিইওর কাজ মূলত তিনটা, ঠিক আছে? নাম্বার 1, সিইও বেস্ট পিপল হায়ার করবে। নাম্বার 2 হচ্ছে মেক শিওর করা যেন অর্গানাইজেশন ফাইন্যান্সিয়ালি ভালো পজিশনে থাকে, ঠিক আছে? অ্যান্ড থার্ড, ফিউচারে কি হইতে পারতেছে এই ভিশনটা দেখতে পারা এবং সেই অনুযায়ী অর্গানাইজেশনকে ডাইভ করে নিয়ে যাওয়া। নাও অ্যাজ এ বিজনেস আমাদের এটা হয়ে গেছে এখন দোধারা ছুরির মতো, হ্যাঁ, যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে কাটবে। আমি যদি এখন এআই ইমপ্লিমেন্ট না করে আমি বিজনেসে পিছিয়ে যাব, আর আমি যদি এআই ইমপ্লিমেন্ট করি তাহলে লোক অ্যাজ এ রেজাল্ট অনেক লোক রিপ্লেস হয়ে যাবে। মাইক্রোসফটে 9,000 লোক নাই, আইবিএম এ 5,000 লোক নাই, এই জায়গায় 5,000 এমন লাস্টে সাইটেশনে হচ্ছে যে এগুলা বিকজ অফ এআই ইউজ কেসগুলো এআই রিপ্লেস করে দিচ্ছে। বাট ঝালমুড়ি বেচে তোমার ক্যারিয়ারের কোনো গ্রোথ নাই। আজকে ফুড কোর্ট বেচে টাকা কামাও, তুমি ফুড কোর্টের মধ্যে থেকে যাবা সারা জীবন। একটা ফুড কোর্টের জায়গায় 2টো ফুড কোর্ট হবে সর্বোচ্চ, তারপর পুলিশ এসে দৌড়ানি দিবে, উঠে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যার কারণে আমাকে ড্রপ আউট হইতে হয়েছে বাধ্য হয়ে। বাট আই ডোন্ট গ্লোরিফাই দ্য ড্রপ আউটস, ঠিক আছে? ওইটা আমার সিচুয়েশন ছিল, ওই সিচুয়েশন আমাকে ওই জায়গায় ফোর্স করছে। If I had to go back again, I will think in a different way হয়তো বা। Then your XYZ স্কুল উচ্চ বালক বিদ্যালয়, হ্যাঁ, ন্যাংটা বাবা স্কুল বালক উচ্চ বিদ্যালয় থেকে ড্রপ আউট করছে। ইট মিনস এ লট। তুমি হার্ভার্ড থেকে, এমআইটি থেকে, তুমি যেখান থেকে ড্রপ আউট করো, তোমাকে আরেকটা কোম্পানি ফান্ড দেওয়ার জন্য রেডি, 1 মিলিয়ন 2 মিলিয়ন। আউটকাম বুঝতে হবে। আমি আসলে ব্যবসা করতেছি না, আমি একটা ফ্র্যাঙ্কেস্টাইন বড় করতেছি, যে একটা কালসাপ পালতেছি যে আমাকে একসময় গিলে খাবে। তো ব্যবসা হয়ে যাইতেছে আমাদের প্রত্যেকের, বাংলাদেশের মাইন্ডসেটই হচ্ছে যে আমরা ব্যবসা করতেছি, আমরা একটা স্ট্রেস পালতেছি। হ্যাঁ, ওয়ারাজ এটা হওয়ার কথা ছিল উল্টাটা। ব্যবসা করব, রিল্যাক্স লাইফ লিড করব, আজকে প্যারিসে যে চেক ইন দিব, কালকে থাইল্যান্ডে যে মাসাজ নিব, এগুলোর থেকে স্ট্রেস হয়েছে। তো আলটিমেটলি টাকা কামাইছি, এই টাকাটা এখন ডাক্তারের পিছিয়ে দিতে হচ্ছে, এবং আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া লাগতেছে, আমাকে মেনটেন করা লাগছে। সো হোয়াট আই এম গেইনিং ফ্রম দ্য বিজনেস? নাথিং, ঠিক আছে? তো আমি এই জিনিসটাকে, এই পার্সপেক্টিভে আনলাম আলোচনাটা এই কারণে যে ডেলিগেশনের প্রশ্নটা আসতেছে, বা কাজকে ডেলিগেট করার আগে আমাকে আগে ডিফাইন করতে হবে যে ওয়াই আই এম ডুইং দিস বিজনেস। ইফ ইট ইজ ফর মাই ফিউচার প্লেজার, যে আমি এটাকে আমি একটা প্লেজারে নিয়ে যাব, আমি প্যারিসে যে চেক ইন দিব, ওইদিকে থাইল্যান্ডে যে মাসাজ নিব, তারপরে যে লাঞ্চ করব জাপানে যে, ঠিক আছে, আমি একটা রিল্যাক্স লাইফ লিড করতে চাই, দেন আই হ্যাভ টু থিঙ্ক দ্য বিজনেস দিস ওয়ে। তো এখন যদি কোনো একটা আমার কম্পিটিটর কোম্পানি যারা ইউএসএ থেকে অপারেট করতেছে, তার ন্যূনতম একটা ডেভেলপারের স্যালারি হচ্ছে 1,80,000, সেখানে 1,80,000 দিয়ে আমি এন্টায়ার কোম্পানি চালাই ফেলতে পারবো। তো ওই সিমিলার কনসেপ্টেই ওরা নিয়ে আসতে চাচ্ছে যে মানুষের চিন্তা করবে, এআই এটার আউটপুট দিবে। ওরা মানুষকে কন্ট্রোল করার জন্য চিপ বসাবে, কিছুদিন পর মানুষকে একটা অফার দিবে যে তুমি যদি এই চিপটা বসাও, তাহলে চিপটা বসালে তুমি এখন এই কাজ 10 টাইম ফাস্টার করতে পারবা। মানুষজন ওটাতে সাবস্ক্রাইব করবে, পরের ফেজ হবে এটা ম্যান্ডেটরি করে দিবে। ওটা সাবস্ক্রাইব করে ওই চিপ বসাবে, হয় মাথায় বসাবে, হাতে বসাবে, কাঁধে বসাবে, আই ডোন্ট নো, বাট ওই চিপে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার কারণে সে ওদের স্লেভে পরিণত হবে। আই ক্যান গ্যারান্টি। ভাই ভয় লাগতেছে, আমি আর এই ইউজ করব না। আই ক্যান রাইট ইট ডাউন নাও। এই পডকাস্টে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ওপেন এআই টুডে অর টুমরো আনবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বিজব্রো পডকাস্ট থেকে আপনাদের হোস্ট সাগর হাসনাত স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন খুবই স্পেশাল একজন গেস্ট। ওনাকে ইন্টারন্যাশনাল একজন ব্যবসায়ী বললে অত্যুক্তি হবে না। খুবই সাকসেসফুল একজন ব্যবসায়ী, পারভেজ আক্তার ভাই। পারভেজ ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। প্লেজার, ধন্যবাদ। হ্যাঁ, পারভেজ ভাই পরিচয়, উনি একজন আইটি বিজনেসম্যান, আইটি প্রফেশনাল, এবং আমাদের এই যে উনি হচ্ছেন অনলাইন মানে আইটি ব্যবসায়ী। আমি কিন্তু আইটি কিছু বুঝি না। সো আমাদের এই যে নন টেক যারা ব্যবসায়ী আছে, তারা একটা বৃত্তের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, ওই মধু, তেল, সরিষা, এবং লোকালি বিজনেস করার একটা প্রবণতা। সো ইভেন আইটিতেও অনেকেই লোকালি ব্যবসাটাকে বেশি ফোকাস করে, বাট পারভেজ ভাই খুবই সাকসেসফুলি ওনার বিজনেসটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গিয়েছে। সো আমরা এই গল্পটা শুনবো ইনশাল্লাহ, এবং বিজনেসের একটা কমন প্যাটার্ন থেকে আসলে, বিজনেস যদিও ওনারটা ডিফারেন্ট একটা সেক্টর,
বাট কিছু জিনিস আসলে থাকে সব জিনিস কমন সব ব্যবসারই। সো আমরা তার কাছ থেকে এরকম ইন্টারন্যাশনাল বিজনেস করার যে গুণাগুণগুলা বা কি কি জিনিস খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আমরা উঠিয়ে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যারা আসলে তাদের ব্যবসাটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে চান বা চাচ্ছেন যে বাক্সের বাইরে যে সবাই যেটা করছে একটু আমি ডিফারেন্ট কিছু করব, সো আজকের এপিসোডটা তাদের জন্য হাইলি রিকমেন্ড করছি আমি। এবং যারা এই সেক্টরে আছেন বা এই সেক্টরে ছাড়াও আইটি সেক্টর ছাড়াও অন্যান্য সেক্টর, আমি নিজেও আইটি সেক্টরের বাইরের একজন মানুষ, বাট আমি ইয়েগারলি ওয়েটিং অপেক্ষা করছি পারভেজ ভাই থেকে ইনসাইট গুলো নেওয়ার জন্য। সো সবাই আসলে এই এপিসোডটা থেকে আশা করি উপকৃত হবেন এবং শেষ পর্যন্ত আমাদের এপিসোডটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করবেন এই অনুরোধ দিয়ে আমরা শুরু করছি। শুরুতেই পারভেজ ভাই নিজের ঢোল নাকি নিজেই পেটাতে হয়, তো পারভেজ ভাইকে রিকোয়েস্ট করবো যে আসলে ওনার বিজনেস গুলা বা একটু পরিচয়, বিজনেসে কিভাবে আসলেন এই গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন এবং এখনকার কি বিজনেস করছেন এই জার্নিটা যদি একটু আমাদের সংক্ষেপে বলেন ভাইয়া। নিজের ঢোল নিজে পিটাইতে আসলে পারি না। আপনি যা আপনি যেই অ্যাচিভ করেছেন এটাই এনাফ যে আসলে ঢোলের শব্দ হওয়ার জন্য। মাশাআল্লাহ। তো ওই যে কার বক্তব্যটা কার ভুলে গেছি যে মানে সাকসেস হচ্ছে ওইটাই যেটা মানে তোমার কর্মর যে ফলটা আছে এটাই তোমাকে বলবে আর কি। রাইট, এক্স্যাক্টলি এটাই আমি মিন করতে চাইছি যে আপনার যে কাজ ঢোল এটাই পিটানোর, হ্যাঁ, এটাই নিজে ঢোল থেকে পেটানোর কাজ হয়ে যাবে আর হ্যাঁ, কি। হ্যাঁ। আমরা তো আসলে মানে আমার চেহারা দেখে ফুল হওয়ার কোনো সুযোগ নাই। আমার বয়স অনেক বেশি। আমরা তো সেই শুরু করছি সে অনেক আগে থেকে। সে ২০১০ সাল থেকে। বিজনেস। ২০১০-১১ সাল থেকে। আচ্ছা। বাট আইটি ব্যবসায় আমার আইটি ব্যবসা না, মানে আইটি ফিল্ডে আমি আসছি হচ্ছে ২০০৬ এর দিকে। ২০০৬? ২০০৬। আপনি কি আইটি পড়াশোনা করেছেন? না, ব্যাকগ্রাউন্ড কি না, না, আইটি? না, না। আমার ইন্টারমিডিয়েট এর পরে আরকি। ও আচ্ছা, নন আইটি ব্যাকগ্রাউন্ড হয়ে হ্যাঁ, এখন আইটি সেক্টরে মানে আমার মাশাআল্লাহ। ওই জায়গায় ইন্টারেস্ট ছিল। হুম, সবসময় ইন্টারেস্ট ছিল। ওইখান থেকে আ অনেক গুতাইছি। এক বড় ভাই ছিল। উনার অফিসে যে ইন্টার্ন করছি, চাকরি করছি, জোর করেই করছি আরকি। হুম, হুম। আমার ১ম চাকরির বেতন ছিল ৳৩,০০০, আচ্ছা। ২০০৬ সালে তখন। তো ওই ৳৩,০০০ বেতনে চাকরি করছি। কিন্তু টাকা আইটি ম্যাটার করে সেক্টরেই? নাই। হ্যাঁ, হ্যাঁ, হুম, সফটওয়্যার কোম্পানিতে। আচ্ছা। হ্যাঁ? সফটওয়্যার কোম্পানিতেই আমাদের এলাকাতেই এক বড় ভাই ছিলেন। উনার ওখানে ৳৩,০০০ দিয়ে চাকরি করছি। ৩ মাস ৪ মাস চাকরি করছি। ১ মাসের বেতন পাইছি। বাট বাকি পাই নাই। ওইটা কোনো বিষয় না। হ্যাঁ, বিষয় হচ্ছে আমি শিখতে গেছি। আমি হুম, ওখান থেকে শেখার চেষ্টা করছি এবং শিখে ওখান থেকে কাজ করার চেষ্টা করছি। তো উনার সাথে কাজ করার সুবাদে আমি লোকাল মার্কেট সম্পর্কে বাংলাদেশের দেখছি। যে লোকাল মার্কেটটা ওখানে আসলে কি প্রোডাক্ট ছিল ভাই ওই আ ওয়েব বেসড, মানে আচ্ছা। ওয়েবসাইট তৈরি তখন তো করা। HTML, CSS হ্যাঁ, এগুলা? HTML, CSS, WordPress মাত্র আচ্ছা। শুরু হইছে, Joomla মাত্র শুরু হইছে হুম, ২০০৫ সালে সবগুলা। WordPress জন্ম ২০০৫ সালে আরকি। হুম, Joomla রও জন্ম ২০০৫ সালে। তো ওই CMS এর উপরে কাজ করা আরকি। কেউ চাইলে HTML দিয়ে বানায় দেওয়া আচ্ছা। ওয়েবসাইট। তো আ কোডও ওরকম ভালো পারতাম না। আর ইন্টারনেট বলতে গুগলে যে এখন যা পাওয়া যায় ওই সময় তখন কিছু এরকম ভাবে নাই। রাইট। YouTube-টিউটিউব ওইভাবে আসে নাই। সোশ্যাল মিডিয়া কি তা তো ছিলই না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আসছে বাংলাদেশে ১০-১১ সালের দিক থেকে। হুম, তো ওইখান থেকে আরকি শুরু। ভাইয়ের সাথে তার সাথে দৌড়াইতাম প্রতিদিন। আজকে এই অফিসে, কালকে ওই অফিসে। পরে দৌড়ায় বুঝলাম যে না, এইভাবে কাজ করা যাবে না। দৌড়ায় লোকাল মার্কেটে আসলে কিছু করা যাবে না। দেন ভাইয়ের থেকে অফিস থেকে বের হয়ে যাওয়ার পর নিজে একটা কোম্পানি দিলাম। ফ্রিল্যান্সিং না, যেটা। কোম্পানিই দিছি ডাইরেক্ট। আচ্ছা। আমরা যে কাজগুলো শিখেছেন ওগুলোরই? ৪ ফ্রেন্ড মিলে একটা হুম, কোম্পানি হুম। দিছি। আমরা ওখান থেকে বের হয়ে যাওয়ার পর। দ্যাট ইস মাই ফার্স্ট ফেইলিউর। ফেইল প্রজেক্ট নিয়ে আমরা আসবো ভাই। আমরা খুব সফলতার গল্প শুনি। হ্যাঁ, এটা নিয়ে আসবো আচ্ছা, দ্যাট ইনশাআল্লাহ। ইস মাই ফার্স্ট ফেইলিউর। আফটার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু ফ্রিল্যান্সিং। ১-১.৫ হুম। বছর ফ্রিল্যান্সিং করছি। করার পর ২০১০-১১ সালের দিকে আ প্রোডাক্ট বানানো, মানে থিম বা টেমপ্লেট বানানো শুরু করছি আরকি। ওয়ার্ডপ্রেস এর? Joomla তে, তখন Joomla? Joomla নিয়ে কাজ করতাম। হুম, হুম। CMS ২ টাই সেম ছিল। Joomla তে বেশি ইয়ে ছিলাম দেখে Joomla দিয়ে কাজ করছি। সো দ্যাটস হাউ I স্টার্টেড। হুম, আমি আসলে নিজেকে বলি অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনার। হুম। আমি না শুধুমাত্র, সেই সময় আমার সাথে যারা ওনারাও শুরু করছে, হুম? সবাইকেই আমি আসলে বলি যে অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনার। তাদের সাথে কথা হইলেও তারা ওইটাই হ্যাঁ। স্বীকার করে। বিকজ আমরা যখন ব্যবসা করছি আমরা না তারাও কি ব্যবসার, এখনো বিভিন্ন কোম্পানির ওনার? মানে তারাও হ্যাঁ, হ্যাঁ, এখন এন্টারপ্রেনার? সবাই খুব বড়, বড় সো কোম্পানির আপনাদের ওনার। তো পেপ্যাল মাফিয়া বললে অত্যুক্তি হবে না। না, এখনো ওই ফেইল প্রজেক্ট থেকে একটা খুবই সাকসেসফুল অনেকগুলো এন্টারপ্রেনার হ্যাঁ, বের আমি হয়ে যখন আসছে। শুরু করছি একই সাথে আমি, তারপরে কাউসার ভাই অলিওর, ঠিক হুম। আছে? তারপরে তো পিসাব?
না না তো না, না, আচ্ছা ওলিও জুম শেপার, আচ্ছা আচ্ছা কাউসার ভাই, তারপরে উইডেপস, হুম, তারেক নিজাম, তারপরে আরো অন্যান্য অনেক কোম্পানি বের হয়েছে। তো আমরা সবাই আসলে শুরু করছি আমাদের আসলে প্যাশন থেকে। হুম, আমাদের ভাল লাগতো তাই করতাম। বিজনেস কিভাবে হয় উই হ্যাড নো ক্লু। হুম, ঠিক আছে? যে বিজনেস কিভাবে করতে হয়, মার্কেটিং কিভাবে করতে হয়, সেল কিভাবে আনতে হয়, টিম কিভাবে চালাতে হয়, ফাইন্যান্সিং কিভাবে করতে হয়। উই হ্যাড জিরো ক্লু। জাস্ট আউট অফ প্যাশন একেকজন একেক ধরনের প্রোডাক্ট তৈরি করছে এবং অ্যাক্সিডেন্টালি আমাদের কিছু প্রোডাক্ট হিট হইছে প্রত্যেকেরই। হুম। হিট হওয়ার কারণে আমরা এরপরে নেক্সট প্রোডাক্টে গেছি। এরপরে নেক্সট প্রোডাক্টে গেছি। এরপরে আমরা ইয়েছি মানে টেক্সট বুকস এন্টারপ্রেনারশিপ যেটা, ওই ধরনের কোনো কিছু আমরা কখনো করি নাই বা টেরও পাই নাই। দ্যাট ইস হোয়াই আই কল ফেসবুক মানে এন্টারপ্রেনারশিপ কি এক্সিস্ট করে ভাইয়া? মানে মানে যে কাউকে কি এন্টারপ্রেনারশিপ শেখানো সম্ভব যে এই করলে একজন আ মানে এন্টারপ্রেনার হবে? ওই যে বিবিএ তে তো শেখায়। এখন কিন্তু আমি তো বিবিএর স্টুডেন্ট। আমাদের ধরেন 1% হয়তো বিজনেসে আছে। হুম, বাকি 99% বিভিন্ন জব সেক্টরে। আমি বিবিএ পড়ি নাই, আমি জানি না। বাট এই হ্যাঁ। কারণে হয়তোবা বিবিএ কে স্ক্যাম বলে অনেকে। ঠিক আছে? না আমি তো বিবিএর প্রতি গ্রেটফুল। আমি অনেক আচ্ছা। কিছু শিখছি বা ওইটা কাজে লাগতেছে এখন আমার। হ্যাঁ, বাট ওই যে entrepreneurship টা তো আসলে কি? entrepreneurship তো আসলে আমার মধ্যে এই যে চ্যালেঞ্জ নিতে পারার যেই ক্যাপাসিটিটা, হুম, আমি যে চ্যালেঞ্জ নিতে পারতেছি, হ্যাঁ? আরেকটা ছেলে at the same time সে ওই মেন্টাল চ্যালেঞ্জটা নিতে পারতেছে না। সে বলছে যে, "ঠিক আছে আমি জবই ভালো আমার জন্য। আমি হুম, চাকরি করব, মাস গেলে সিকিউর টাকা পাবো। আমার তো প্যারা নাই।" কিন্তু আমি চ্যালেঞ্জ নিতেছি কি যে, না আমি ২ টা লোককে এমপ্লয় করব। তারা বেতন পাইলে আমার ভাল লাগবে। ২ টা ফ্যামিলি আমার ইয়েতে চলতেছে। মাস গেলে বেতন এনশিওর করতে হবে। ওইটার একটা হুম, চ্যালেঞ্জ আছে। প্রোডাক্টকে মার্কেটিং করতে হবে। এই যে স্ট্রেস গুলো আছে, সবাই স্ট্রেস হ্যান্ডেল করতে পারে না। রাইট। ঠিক আছে? তো এই যে জিনিসটা, এইটা তো কোথাও শিখানো হয় না। এইটা হুম, হচ্ছে আসে ভিতর থেকেই। হুম? তো ওইটা যখন তার আসবে, তার পরের স্টেপেই কিন্তু তার ওই যে বিবিএ নলেজটা লাগবে। হুম, রাইট। হ্যাঁ? ভিতর থেকে যে লোকগুলোকে কিভাবে চালাবো, কিভাবে হ্যাঁ, হ্যাঁ। প্রোডাকশন যে বাড়াবো। আমার ফাইন্যান্স কিভাবে হবে? হুম, আমার অ্যাকাউন্টিং কিভাবে হবে? আমার হিউম্যান রিসোর্স কিভাবে ম্যানেজ করতে হয়? পার্টনারশিপ নেগোসিয়েশন কিভাবে করতে হয়? ঠিক আছে? তারপরে মার্কেটিং কিভাবে করতে হয়? হয়তোবা বিবিএ সব নলেজ লাগবে না। হুম, বাট নলেজটা তো লাগবে। রাইট। এই নলেজটা তখন লাগবে। সো এই, এই করতে যেয়ে তো আমি মাঝখান দিয়ে বলে রাখি যে আমি ড্রপ আউট মানে এডুকেশনের দিক থেকে আমি অনার্সে বাংলাদেশে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে মনে হলো যে ওই যে আমি যেহেতু আমার ইন্টারমিডিয়েট পরেই ২০০৫ এর পরেই আমি কাজে ঢুকে গেছি। হুম, হুম। বলা যায় যে ওই যে একটা কথা আছে না? যেই বাঘ একবার মাংসের স্বাদ পেয়ে যায়, হ্যাঁ? ওকে, সে আর মাংস ভেজিটেরিয়ান ছাড়া থাকে ভালো। না। তার ভেজিটেবল ভাল লাগে না। হুম, তো আমি যেহেতু ইনকাম করার একটা রাস্তা পেয়ে গেছিলাম, হুম। তো ওখান থেকে কিছু ইনকাম যেহেতু করেও ফেলছিলাম, তো আমার পক্ষে দেখা যাইতেছে আবার পড়াশোনাটা যাওয়া আমার কাছে একটা বোরিং ডিসিশন মনে হচ্ছিল। বা লস প্রজেক্ট মনে ছিল। লস পজে মানে টাইম হুম, অপরচুনিটি কস্ট অনেক লস্ট মনে হচ্ছিল। হুম, হুম। তো যার কারণে আমি পড়াশোনায় ওই যে অনার্স বাদ দিয়ে এইসব ব্যবসা-ট্যাবসা এগুলাতে লেগে গেলাম, ফেইল হইলাম। তারপরে আবার মালয়েশিয়াতে গেলাম। মালয়েশিয়াতে যেয়ে ভর্তি হইলাম। বাট ভর্তি হওয়ার পরেও দেখা যাইতেছে যে ওই যে ঘুরে ফিরে আমার প্যাশনটা ওই জায়গায় প্যাশন হিট হ্যাঁ, করতেছে। হ্যাঁ। ব্যবসা করতে হবে। ২০১০ সালে আমি থিম এক্সপার্ট শুরু করলাম। ২০১০ সালে শুরু করার পরে একটু ড্রপ আউট এর প্রসঙ্গটা আসি। ড্রপ আউট কে ধরেন খুব গ্লোরিফাই করা হয়। মানে এই জাকারবার্গ ড্রপ আউট, বিল গেটস ড্রপ আউট। হ্যাঁ? সো এটা কি আসলে গ্লোরিফাই করার মতো বা আপনি নিজেও ধরেন সাকসেসফুল একজন আলহামদুলিল্লাহ বিজনেসম্যান ড্রপ আউট। সো এটা কি গ্লোরিফাই করার মতো কোনো বিষয় ওই বা জায়গায় আপনি আসতেছিলাম আমি যে জি। ২০০০ মানে ১০ সালে আমি ওই যে মাঝখানে ইন্টারের পরে গ্যাপ হয়ে গেল। ২০১০ সালে মালয়েশিয়াতে গেলাম। মালয়েশিয়াতে যাওয়ার পরে আমার পড়াশোনার খরচ নিজেই চালাইতাম। হুম, হুম, আমার তখন ফ্যামিলিও আছে, বউ-বাচ্চা আছে। বিয়ে-শাদী করে ফেলছি আর্লি এজে। হুম, তো আমার কাছে তখন মানে যেটা মনে হলো যেহেতু আমার ফ্যামিলি হয়ে গেছে, আমি আর্লি ম্যারেজ করে ফেলছি, হুম, বাচ্চা-কাচ্চা হয়ে গেছে। তাদেরকে তো আমাকে সারভাইভাল মেস দিতে হবে, হুম, খরচ হুম, দিতে হবে, আমার ব্যবসা-বাণিজ্য কাজ-কাম করতে হবে। রাইট। তো ওই কাজ করতে যেয়ে আমাকে ওইটার পিছনে দৌড়াইতে যেয়ে আমার কাছে তখন পড়াশোনার টাইম পাওয়া যাচ্ছিল না। হুম, হ্যাঁ? যার কারণে আমাকে ড্রপ আউট হইতে হইছে বাধ্য হয়ে। বাট হুম, I don't glorify the dropouts এক্সাক্টলি। ঠিক আছে? ওইটা আমার সিচুয়েশন ছিল। হুম। ওই সিচুয়েশন আমাকে ওই জায়গায় ফোর্স করছে। If I had to go back again, I will think in a different way হয়তোবা। আপনি কি হ্যাঁ? পড়াশোনাটা কন্টিনিউ করতেন বা শেষ হ্যাঁ, করতেন? কন্টিনিউ করতাম বা করা উচিত ছিল হয়তোবা। যত কিছুই হোক মানুষের আমাদের তো সামনে আমরা দেখি যে মানুষ অনেক কষ্টের পরও পড়াশোনাটা কন্টিনিউ করছে। হুম, তো আমি গ্লোরিফাই করব না ড্রপ আউটকে কখনো। এট দ্য সেম টাইম যারা ড্রপ আউটকে গ্লোরিফাই করে, যাদেরকে দেখায় গ্লোরিফাই করে, হুম। মার্ক জাকারবার্গ, বিল গেটস বা ইয়ে, ওকে, দেন ইউ ফার্স্ট গো টু হার্ভার্ড অ্যান্ড হ্যাঁ, দেন ড্রপ আউট। দেন ড্রপ আউট করো ভাই।
তুমি Right. হার্ভার্ড ড্রপ আউট ইজ এ হোল লেভেল ডিফারেন্ট দেন এক্স্যাক্টলি ইউর XYZ স্কুল উচ্চ বালক বিদ্যালয়, হ্যাঁ ন্যাংটা বাবা স্কুল বালক উচ্চ বিদ্যালয় থেকে ড্রপ আউট করে ড্রপ আউট করছে। হ্যাঁ ইট মিনস এ লট। তুমি হার্ভার্ড থেকে MIT থেকে তুমি যেখান Drop out থেকে করো। ড্রপ আউট করো, তোমাকে আরেকটা কোম্পানি ফান্ড দেওয়ার জন্য রেডি। 1 Right. মিলিয়ন 2 মিলিয়ন তোর কত টাকা লাগবে, বিকজ হার্ভার্ডে যদি তুমি যাইতে পারছো তার মানে তোমার ট্যালেন্টস আছে। লাইক আমি যদি বুয়েটে যাই, হ্যাঁ আমি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, বুয়েটে যাইতে হলে ইঞ্জিনিয়ারিং এ আমার ট্যালেন্ট দিয়ে যাইতে হবে। চুয়েটে যাই রুয়েটে যাই, আমাকে ট্যালেন্ট দিয়ে যাইতে হবে। হ্যাঁ ওখান থেকে ড্রপ আউট করা ভার্সেস কোন একটা বয়েজ অ্যান্ড গার্লস স্কুল থেকে যে ড্রপ আউট করা, বা কোন একটা কলেজ থেকে যে র্যান্ডম একটা বাংলাদেশের মানে কলেজ থেকে ড্রপ আউট করার মধ্যেও পার্থক্য আছে। সেখানে তো হার্ভার্ড ড্রপ আউট হোল ডিফারেন্ট লিগ, ঠিক আছে? তো গ্লোরিফাই করলে আমাকে হার্ভার্ডকে MIT কে গ্লোরিফাই করতে হবে, কারণ ওই পর্যন্ত যাওয়ার যে ক্যালিবার ছিল সে ড্রপ আউট করছে। ইট মেক সেন্স, ও প্রুফ করছে ওর। হ্যাঁ ইট মেক সেন্স। এবং তারা ওই জায়গাটাতে যে ড্রপ আউট করতেই পারে বা করছে, তারও সার্কামস্টেন্সেস আছে, তার এইটা তৈরি করতে হবে। আর ড্রপ আউটকে এই কারণে আমি কখনো গ্লোরিফাই করি না, যে ড্রপ আউট করা উচিত না। কেন করি না? কারণ হচ্ছে যে এর আগে আমি একটা কথা বলছিলাম যে ইওর মানে নেট ওর্থ হচ্ছে ইওর নেটওয়ার্ক ওর্থ, এক্স্যাক্টলি ঠিক আছে? সো আমি যখন একটা ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে পাশ করে বের হব, আমার অ্যালামনাই কারা হবে? ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, ভালো কর্পোরেট জায়গায় চাকরি করতেছে এরকম ভালো কেউ একজন হবে, হ্যাঁ। ভার্সেস আমি যখন ওই জায়গার থেকে যাওয়ার আগে ড্রপ আউট করতেছি, আমার কোনো অ্যালামনাই নাই, আমার কোনো নেটওয়ার্কই নাই, আমার সব জায়গায় ফোন দেওয়া লাগবে, যে আমার কোনো একটা সমস্যা হয়েছে ফোন দেওয়া লাগতেছে, কেউ আছে কিনা একটু খুঁজে দেখি, নেটওয়ার্কে খুঁজে দেখতেছি। হোয়ারাজ আমি যখন ভালো একটা ইউনিভার্সিটি থেকে ভালো একটা সাবজেক্টে বা ভালো একটা থেকে বের হবো, তার মানে হচ্ছে ওখান থেকে যারা বের হয়েছে সবাই সমাজের ভালো ভালো জায়গায় চলে যাবে। সো আমার ডাক্তার দরকার, ডাক্তার ফ্রেন্ডে ফোন দিব, লয়ার দরকার, লয়ার ফ্রেন্ডকে ফোন দিব, ইঞ্জিনিয়ার দরকার, ইঞ্জিনিয়ার ফোন দিব। এখন দেখা যাবে ফ্রেন্ডরা IGP হয়ে গেছে, হ্যাঁ DGP হয়ে গেছে, বড় বড় প্রতিষ্ঠানের আর্মিতে আছে, ইয়েতে আছে। তো আমি কোথায় যাইতেছি, আমার নেটওয়ার্কটা কি, হ্যাঁ ওইটাই আমার নেটওয়ার্ক। আমি একটু অ্যাড করি, মানে আমরা আমাদের স্কুলগুলোকে ধরেন অনেক সময়, বা এই যে আপনি বললেন না BBA স্ক্যাম, বা ইউনিভার্সিটিতে অনেক সময় বিভিন্ন সাবজেক্ট আমরা করি, যে ক্রিটিসিজম করি, আরে এইখানে পড়া কি হলো। বা যখন এই যে আমি বিজনেস করতে এসে দেখলাম যে আসলে এডুকেশন বা ইউনিভার্সিটি গুলো শুধু আমাদের আসলে টেক্সট বুকটা কিন্তু শেখায় না। আমার একটা গল্প বলি, আমি এটা প্রায় জায়গায় বলি, যে আমি যখন চাকরি করতাম, ওখানে একদিন এক মিস্ত্রি আসার কথা। সো ও 10-12টায় টাইম দিয়েছে, ইউজুয়ালি তো যেটা হয় ও 3টায় ওর খবর নাই। তো আমরা আলোচনা করতেছিলাম যে এই মিস্ত্রিদের টাইম সেন্স ভালো না। তো আমার পাশে একজন কলিগ বলতেছে, ও টাইমিং ওর ভালো হবে কিভাবে, ও তো মেট্রিক পরীক্ষা দেয় নাই। মেট্রিক পরীক্ষা দিলে না ও বুঝতো যে 10টা মানে হইলো 9টা, ও তো ওই লেসনটাই ওর নাই। সো যেটা এখানে টেক অ্যাওয়ে হলো যে এডুকেশন বা ইউনিভার্সিটি বা এইসব জায়গায় আমরা যাই আসলে শুধু পড়াশোনার জন্য না। এখানে আপনি যেটা বললেন যে নেটওয়ার্কের বিষয়টা আছে, প্লাস আপনি গ্রাজুয়েশন শেষ করার অর্থটা কি, যে আপনি কনসিস্টেন্ট, আপনি প্রেশার নিতে পারেন, আপনার যে কাজটা আপনাকে দিয়েছে ওই কাজের প্রতি আপনি কমিটেড। সো আমি পার্সোনালি দেখেছি ভাই, আমাদের BBA-তে বেশ অনেক ড্রপ আউট হইতো প্রত্যেক বছরই। সো যেই ছেলেগুলা দেখছি যে ড্রপ আউট হয়ে যাচ্ছে, ওদের পার্সোনাল লাইফও ঠিক নাই। সে ঘুম থেকে উঠতেছে 12টায় 1টায়, সকালে কোনো খাবার নাই, দুপুরবেলা খাচ্ছে সকালের খাবার, এইরকম একটা স্ট্রাগলিং। হ্যাঁ, এবং সে পড়াশোনাতেও তার ওইটা ইম্প্যাক্ট পড়ছে। তো ওই ছেলেকে আপনি যখন অর্গানাইজেশনে যাবে বা চাকরি ক্ষেত্রে যাবে বা বিজনেস করবে, তার তো ওই সিরিয়াসনেসটা থাকবে না। সো এই এডুকেশনটা কিন্তু আমরা আমাদের ইউনিভার্সিটি গুলায়, আমাদের এই যে পরীক্ষাগুলোতে শিখি। সো আসলে এই ড্রপ আউট ইজ এ নট যে একটা গ্লোরিফাইড একটা ব্যাপার যেটা বলছি, এটা মানে গ্লোরিফাই করার মতো আসলে কোনো বিষয় না। তো এটাই আর কি। তো এক একজনের সার্কামস্টেন্সেস ডিফারেন্স হবে, হয়তো বা কেউ এক্সট্রিম সিচুয়েশনে গেলে হয়তো আমার মতো চিন্তা করতে পারে, বাট আই উড স্টিল নট সাজেস্ট টু ড্রপ আউট। ঠিক আছে, যে তুমি কমপ্লিট করো এডুকেশন, এবং ভালোভাবে ড্রপ আউট বলা যায় না, আপনি আসলে আগেই লাইনটা পেয়ে গেছেন, এরপরে মনে হয় যে ফরচুনেট, হ্যাঁ যে আমরা ওই যে টাকা পয়সা কিভাবে ইনকাম করতে শিখে গেছি, ওই লাইনটা শিখে গেছি। কিন্তু এখন বাংলাদেশে যেটা ট্রেন্ডটা চলতেছে যে মানুষজন ওই যে ফ্রিল্যান্সিং করা, 2 বছর অনার্সে পড়া আর বাদ দিচ্ছে পড়া, যে আমি ড্রপ আউট। হ্যাঁ 2 বছর পরে সে ফ্রিল্যান্সিং করে কিছু টাকা পয়সা কামাই ফেলতে পারতেছে, সে মনে করতেছে যে না আমি তো অনেক কিছু হয়ে গেছে। এটা আমিও ফিল করছিলাম। তো আমি যখন এখন লুক ব্যাক করি ওই জায়গায়, তো আমি ওই জায়গায় এখন যারা আছে তাদের কাছে একটাই পরামর্শ দিব, যে ডোন্ট ফিল প্রাউড ইয়োরসেলফ,
go and complete the education, ঠিক আছে? ওইটা তোমার একটা পার্ট অফ লার্নিং। দ্যাট ইজ অ্যানাদার অ্যাসেট। আমরা যেমন লাইফে একটা জমি কিনি, একটা বাড়ি কিনি, এক জায়গায় ইনভেস্ট করি, বিভিন্ন কিছু করি, দ্যাট ইজ আওয়ার অ্যাসেট। এডুকেশন এটা আমার একটা অ্যাসেট। ইউ ডোন্ট নো কখন এটা কাজে লাগবে। যখন আমি বিদেশ যাওয়াতে চেষ্টা করবেন তখন কিন্তু টের পাবেন যে এটা কত কাজে লাগতেছে। আমার এখন ভাই ওই যে আমি তো জাহাঙ্গীরনগরে পড়াশোনা করছি, মানে আমাদের বন্ডেজ তো আলহামদুলিল্লাহ ভালো, পার্সন টু পার্সন। বাট এখন প্রফেশনাল লাইফে এসে মনে হয় যে ইফ আই উড গো ব্যাক আমার ইউনিভার্সিটি লাইফে, মনে হয় যে আমি প্রত্যেক জনে জনে যে পরিচিত হব সবার সাথে বা একটা রিলেশনশিপ ডেভেলপ করবো, যেটা আমি যেই লোকগুলোর সাথে ধরেন পরিচয় আছে বা মেলামেশা আছে, ওইটার আউটকাম কিন্তু আমি এখন পাচ্ছি। সো আমার কাছে আরো অনেক স্কোপ ছিল, আরো বেশি নেটওয়ার্কিং করা, আরো বেশি মানুষের সাথে সম্পর্ক ডেভেলপ করা, ওইটা কিন্তু করিনি আমরা। এখন দেখা যাচ্ছে যে ওইখানে যদি আপনি এটা করতেন, এখন কতজন হয়তো কতজন সচিব আমার লেভেলে চলে পরিচিত গেছে, থাকতো, কতজন বিভিন্ন জায়গায় চলে গেছে, Exactly. বিভিন্ন পোস্টে চলে গেছে, হ্যাঁ, কত নেটওয়ার্কটা তখন ওয়াইড হয়ে যায়। Exactly. তো আমরা পড়াশোনার সময় ওই ছোট্ট একটা ন্যারো একটা চেম্বারের মধ্যে থাকি, আমাদের 4-5টা ফ্রেন্ড থাকে, 4-5 জনের মধ্যেই থাকি। Right. ওইটা না করে বরঞ্চ নেটওয়ার্কিংটা বাড়ানো উচিত, নেটওয়ার্কিংটা স্ট্রং করা উচিত। ইনশাআল্লাহ আমরা আসবো পরামর্শের ক্ষেত্রে, বা এইগুলো তো আমাদের উঠে আসবে, এটাই তো উদ্দেশ্য আসলে ভাইয়ের কাছ থেকে টেক অ্যাওয়ে নেওয়া। সো আমরা ভাই আপনার জার্নিতে ছিলাম, আপনারা সবাই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে জার্নি শুরু করলেন। ওই 2010 সাল থেকে প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করছি। 10-11 সাল থেকে থিম এক্সপার্টের জার্নি শুরু। এরপর থেকে টুকটুক করে থিম বানাচ্ছি, প্লাগইন বানাচ্ছি, এইসব কাজ কারবার করতেছি। 2020 সালে অর্থাৎ কোভিড এর পরপরে 19 এর শেষের দিকে 20 এর শুরুর দিকে আমাদের মনে হলো যে আর কত থিম প্লাগইন বেচবো। হ্যাঁ, আছে। দ্য মেইন কোম্পানি। না, প্যাসিভ না। ওটা আমাদের অ্যাক্টিভ ডেভেলপ আছে। ওটাতে ডেভেলপ হয় প্রোডাক্ট। তো 2020 সালের দিকে তখন মনে হলো যে ঘরে বসে থেকে, তখন ওই যে কোভিডের সময় সবাই যখন ঘরে চলে আসলো আরকি, হাই হলো। তখন মনে হলো যে কিছু একটা করা দরকার। একটু কঠিন চ্যালেঞ্জিং কিছু করা দরকার। লাইফ অনেক আরামের হয়ে গেছে। থিম প্লাগইন বেচে টাকা কামাইতেছি। লাইফে চ্যালেঞ্জ নাই। তো ওই যে একটা ভুল ডিসিশন নিছি চ্যালেঞ্জ নেওয়ার। এখন লাইফে এতই চ্যালেঞ্জ। তো তখন থ্রাইভ ডেস্ক নামে আমরা একটা সফটওয়্যার এজ এ সার্ভিস কোম্পানি চালু করলাম। 2020 সালে মানে আমরা তখন জাস্ট ব্রেইনস্টর্মিং করা শুরু করলাম যে আমরা যদি এখন একটা সফটওয়্যার প্রোডাক্ট বানাতে চাই, এমন একটা প্রোডাক্ট বানানো উচিত যেটা আলুর মতো কাজ করবে। মানে প্রোডাক্ট সিলেকশনটা এটা একটা ইম্পর্টেন্ট, যে কিভাবে নিশ সিলেকশন করতে হয়। তো দেখলাম যে আলুর মতো কাজ করা মানে হচ্ছে যে সব তরকারির সাথে সে যায়, হ্যাঁ, খাবারের সে একটা সবগুলো প্ল্যাটফর্মে সে কম্প্যাটিবল, মানে যে যাই করুক না কেন তার দরকার হবে। তো আমরা তখন দেখলাম যে কাস্টমার সাপোর্ট ইজ এ সেগমেন্ট। এরকম অনেক সেগমেন্ট আছে যে কাস্টমার সাপোর্ট ইজ এ সেগমেন্ট, এভরি বিজনেস নিড দ্যাট। যেমন মার্কেটিং প্রত্যেকটা বিজনেসেরই করা লাগে, বিভিন্ন ফরম্যাটে করা লাগে। কেউ এসএমএস এ করে, কেউ ইমেলে করে, কেউ ইউটিউবে করে, কেউ এসইও তে করে, কেউ অ্যাডভার্টাইজিং এ করে, আবার সবাই সবগুলা মিলায় করে। তো কাস্টমার সার্ভিস বা কাস্টমার সাপোর্ট এটাও ইম্পর্টেন্ট একটা পার্ট, সবার লাগবে। যার কাস্টমার থাকবে, মানে মার্কেটিং করে যে কাস্টমারগুলো নিয়ে আসবে তার সাপোর্টের দরকার হবে, ঠিক আছে? তো মনে হলো যে না, ঠিক আছে, এই সেগমেন্টটা নিয়ে কাজ করা যায়। তখন আমরা রিসার্চ করলাম যে এই সেগমেন্টের মার্কেট ভ্যালু কত। দেখলাম যে হিউজ মার্কেট ভ্যালু আছে, বিলিয়নস অফ ডলার্স মার্কেট ভ্যালু অবভিয়াসলি। ইন্টারন্যাশনালি লোকালি তো তখন থেকে চিন্তা ছিল যে ইন্টারন্যাশনালি আমরা তো সবসময় ইন্টারন্যাশনালি, আমাদের থিম এক্সপার্ট থেকে শুরু করে সব প্রোডাক্টে আমরা লোকাল মার্কেটে কখনো সেল করিনি। লোকাল মার্কেটে ইভেন আই ক্যান নট ইভেন টেল এ নেম যে লোকাল মার্কেটে কারোর সাথে কাজ করছি বা কারোর সাথে ইয়ে হয়েছে। তো তখনও আমরা ইন্টারন্যাশনালি প্ল্যান করলাম যে ইন্টারন্যাশনালি লঞ্চ করবো, ইন্টারন্যাশনালি করবো। দেন থ্রাইভ ডেস্ক আমরা ইনিশিয়াল একটা কনসেপ্ট বানাইলাম, কারণ আমরা নিজেরাও আমাদের কাস্টমার সাপোর্টের জন্য। থ্রাইভ ডেস্কের কনসেপ্টটা যদি একটু বলেন। আচ্ছা, আমাদের কাস্টমার সাপোর্টের জন্য থিম এক্সপার্টে আমাদের কাস্টমার সাপোর্ট দিতে হতো। আমাদের কাস্টমারকে ইমেলে, লাইভ চ্যাটে সাপোর্ট দেওয়া লাগতো। চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমরা নিজেরাই আমাদের একটা কাস্টমার। ওইভাবে আমরা হিসাব করে আমরা প্রোডাক্ট বানালাম। থ্রাইভ ডেস্কের কনসেপ্টটা হচ্ছে যে ইটস এ কাস্টমার সার্ভিস সলিউশন ফর বিজনেস। লাইক একটা ই-কমার্স বিজনেসের কি হয়, একটা কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য তাকে হোয়াটসঅ্যাপে নক করলে তাকে রিপ্লাই দিতে হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে, ফেসবুক মেসেঞ্জারে, বাংলাদেশের কনটেক্সটে, আবার ইনস্টাগ্রামে ডিএম করে। হ্যাঁ, অন্যান্য দেশগুলোতে ইনস্টাগ্রাম খুব পপুলার, ইনস্টাগ্রামে ডিএম করে,
তারপরে লাইভ চ্যাটে এসে ওয়েবসাইটে এসে কথাবার্তা বলে, আবার কেউ কেউ আর এক কাটি সরেস আছে, ইমেল পাঠায় দেয়, ঠিক আছে, ইমেল পাঠায় দেয়। তো বাইরের দেশগুলোতে ইমেল খুব প্রাইমারি একটা কমিউনিকেশন চ্যানেল। আমাদের দেশে ইমেলটা না, আমাদের দেশের কনটেক্সট ইমেল পাঠায় বলতে ভাই ইমেল পাঠিয়েছি। হ্যাঁ, আমাদের দেশের কনটেক্সটে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এটা। তো দেখা যায় যে এখানে অনেকগুলো প্রবলেম হয় একটা বিজনেসের। যেমন আপনার একটা কাস্টমার যখন ৩-৪টা জায়গা থেকে নক করে, তখন আপনার ট্র্যাক রাখতে কষ্ট হয় যে এই একই কাস্টমার কিনা সব জায়গার প্ল্যাটফর্মে। প্লাস আপনার ৩-৪টা প্ল্যাটফর্মে লগ ইন করে করে রেসপন্স করতে হয়। আবার আরেকটা সমস্যা হয় যে কাস্টমার ধরেন আপনার আগে কোনো প্রোডাক্ট কিনছে কিনা, কোনো রিফান্ড আছে কিনা, সে একটা কিনলে 5টা রিফান্ড দেয় কিনা, তার খাসিলত কি, এই জিনিসগুলো আপনি জানেন না। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা থ্রাইভডেস্কে একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম নিয়ে আসছি। এটা অমনি চ্যানেল বলে। আপনি সব চ্যানেল একসাথে কানেক্ট করে ফেললে, সব চ্যানেল আমরা এখনো সবার জন্য এনেবল করি না। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এটা আমরা সবার জন্য দেই না। বাট লাইভ চ্যাট, ইমেল এগুলো সবাই ইউজ করতে পারে। তো এটা কানেক্ট করে ফেললে সব এক জায়গায় আপনি এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন। আপনার এন্টায়ার টিম এটার ভিতরে লগ ইন থাকতে পারবে, সে এখান থেকে ম্যানেজ করতে পারবে। কাস্টমার এসে নক করার সাথে সাথে আপনি কাস্টমারের পারচেস হিস্ট্রি জানতে পারবেন। তার প্রোডাক্ট যদি লেটেস্ট কিনে থাকে সেটা ডেলিভারি স্ট্যাটাস দেখতে পাবেন। মানে আপনার যা যা অপারেশনের জন্য যা যা লাগে আপনি এক জায়গায় সেই জিনিসগুলো দেখতে পাবেন। এটা খুবই দরকার ভাই। আমি তো অ্যাজ এ এসএমই যদি বলি, ছোট এন্টারপ্রেনার, আমাদের এটা খুবই দরকার হয়। মানে অনেকগুলা চ্যানেল কখন কোন এবং মিস হয়ে যায় কিন্তু অনেক মেসেজ। আপনি মোবাইলে আছেন, থ্রাইভডেস্কে লগ ইন করে আপনি কাস্টমার সাপোর্ট সব জায়গায় সবগুলা চ্যানেল এক জায়গায় একটা থেকে, একটা অ্যাপ থেকে বা একটা প্ল্যাটফর্ম থেকে দেখা যাবে। এটা খুবই জোস একটা মানে এইটা ইউনিক না। এটা যে ইউনিক কনসেপ্ট নিয়ে আমরা কাজ করতেছি, কনসেপ্টটা ইউনিক না। এটা নিয়ে প্রচুর কোম্পানি আছে। বাট আমাদের বাংলাদেশে সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমরা ওই যে একটা জায়গায় কম্পিট করতে পারি, সেটা হচ্ছে প্রাইসে। ইউএসএ একটা কোম্পানি যে জিনিস $100 পার মান্থ চার্জ করতে পারে, আমরা ওটা $50 দিয়েও প্রফিট করতে পারি। বিকজ আমাদের ডেভেলপমেন্ট কস্ট কম, অপারেশন কস্ট কম। তার একটা ডেভেলপারের স্যালারি দিতে হয় হচ্ছে $1,20,000 স্টার্টিং এ। ওটা যে ঠেকছে এখন স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়েছে 1,80,000। তো এখন যদি কোন একটা আমার কম্পিটিটর কোম্পানি যারা ইউএসএ থেকে অপারেট করতেছে, তার ন্যূনতম একটা ডেভেলপার স্যালারি হচ্ছে 1,80,000, সেখানে 1,80,000 দিয়ে আমি এন্টায়ার কোম্পানি চালাই ফেলতে পারবো $1,80,000 দিয়ে, ঠিক আছে। আমি এন্টায়ার কোম্পানি বছর ধরে চালাতে পারবো, ঠিক আছে। যে ম্যাসিভ জিনিস। তো আমার এখানে কস্টিং যেহেতু আমাদের বাংলাদেশে এই জায়গায় একটা সুবিধা, মানুষ তো আসি তো বাংলাদেশে এই যে লো কস্ট ইয়ের জন্য। তো যার কারণে আমি কি করতে পারবো, ওরা যেই জিনিস $100 বেচে আমি ওই জিনিস $10 বেচতে পারবো। তো এটা আমাদের সুবিধা। তো এটা আমাদের মডেলটা ইউনিক না, এখানে আমাদের প্রাইসিংটা হচ্ছে আমাদের ইউনিক, যে আমরা প্রাইসিংটা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারতেছি। ক্যাপচার করতে এটা একটা বড় হেল্প করছে। এটা একটা রিজন। 2 নাম্বার, এখন আমরা আবার এআই এটার ইন্টিগ্রেশন অনেক নিয়ে আসছি, যে এআই হয়ে আপনার এখন আর হিউম্যান টাচ করা লাগবে না, মানুষের অ্যানসার দিতে হবে না। না, এখন এআই আপনার রেসপন্স করবে বেসড অন আপনার প্রিভিয়াস যত কনভারসেশন আছে আগে যারা হইছে কাস্টমারের সাথে। দেখা যায় কি আমাদের বিজনেসে 80% কনভারসেশন কিন্তু রিপিটেড, 20% ইউনিক হয়, কিন্তু 80%ই কাস্টমার এসে বলবে যে আমার অর্ডারে কি স্ট্যাটাস। 20% কাস্টমারের 90% কোয়েরিজ থাকে একই রকমের, মানে ঘোরাই ফিরাই একই জিনিসই কোশ্চেন হয়। তো দেখা যায় যে এগুলোর জন্য হিউম্যান রিসোর্স সাপোর্ট দেওয়াটা খুব ঝামেলা, যে আপনার বাসায় একজন যাবে, সে ডেলিভারি করবে, আপনার অ্যাড্রেস কি, আমার প্রোডাক্টের অবস্থা কোথায়, এই সব হাবিজাবির জন্য দেখা যায় যে বেসিক সাপোর্টটাই যথেষ্ট। তো ওই সব কিছু এখন এআই করে দিতে পারে, তাহলে আমি কেন মানুষ ওই জায়গায় ব্যস্ত রাখবো, তাই না? তো ওই জায়গায় এআই এখন এই জায়গাটা, মানুষের জায়গাটা দখল করে নিতেছে। তো আমাদের ইন্টিগ্রেশন করেছেন। হ্যাঁ, আমাদের এআই আমরা এখন লঞ্চ করব, আমরা লঞ্চ ফেজে আছি। তো এআই এর ইন্টিগ্রেশন গুলা, চ্যাটবট, তারপরে যে এজেন্ট, এই জিনিসগুলা চলে আসবে আর কি। এই আর কি মোটামুটি আমাদের কোম্পানির ছোটখাটো যাত্রা আর কি। এখন অনেকগুলা আমরা রিলেভেন্ট কোশ্চেন আমার মাথায় ঘুরতেছে। সো শুরুতেই ধরেন, আপনি শুরুতেই বলেছেন যে আপনারা কখনোই লোকাল মার্কেটে ট্রাই করেন নাই, বা আইটি ইন্ডাস্ট্রিতে অনেকে আছে কিন্তু লোকালি তারা প্লে করছে। সো এটা একটা আসলে মাইন্ডসেটের বিষয়। আমরা ধরেন এই যে শুরুতে বলেছিলাম যে মধু, তেল, এই বৃত্তগুলোতে আটকায় আছি ভাইয়া। সো এই যে গ্লোবালি প্লে করার যে চিন্তা ভাবনাটা, এইটা আপনার কি, কোন কোন বিষয়গুলো ট্রিগার করেছে যে আসলে আপনি কেন গ্লোবালি যাইতে চান, বা আমাদের গ্লোবালি যাওয়া উচিত কেন, এই বিষয়টা যদি একটু বলেন। এখন সব বিজনেসকে যদি গ্লোবাল চলে যায় তাহলে তো লোকাল মার্কেটও আবার শূন্যতা তৈরি হবে। লোকাল মার্কেটেও আমাদের লোকাল সাপ্লায়ার দরকার আছে। এখন কারোর ক্ষেত্রে লোকাল মার্কেট সে ভালো বুঝে, সে লোকাল মার্কেটের কাছে যাবে আপনার জন্য। আপনি আপনার যে গরু বেচি আমি ভাই, আমার তো গরু, আপনি গরু করে, হ্যাঁ, আপনি গরু অনলাইনে ফরেনারের কাছে সেলও করতে পারবেন, আপনার লোকাল মার্কেটে সেল করতে, আপনার এক্সপার্টিজ এই জায়গায় আছে, আপনি এই জায়গায় করতেই পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি তো মাংস সেল করতে পারি গ্লোবালি,
আপনি মাংস সো এক্সপোর্ট করতে পারেন। ওইটাতে আমার আসলে কোন জিনিসগুলা ট্রিগার করেছে আপনাকে যে গ্লোবালি চিন্তা ভাবনা? আমরা যেহেতু সফটওয়্যার নিয়ে কাজ করি, হুম, হুম। সফটওয়্যারেও লোকাল মার্কেটে আসলে কাজ করতে যে আমার কাছে ১ম যেই সমস্যা, ওই যে আমি ১ম এই ভাইয়ার সাথে যে ৳৩,০০০ বেতনে কাজ করছি, তখন আমি দেখছি। ওইটাই প্রাইসিং। আমার ইয়ে হইছে যে লোকাল মার্কেটে কাজ করতে গেলে আ চ্যালেঞ্জ হচ্ছে যে কাস্টমার বাংলাদেশে ওই একই সমস্যা, টাকা দিতে চায় না। টাকা যদি দিতেও চায় তাহলে দেখা যায় যে একবারে দেয় না। যতদিনে দেয় ততদিনে টাকার প্রয়োজন ফুরায় যায়। ঠিক আছে? তারপরে ৳১০ দিলে ৳১০০ র ফাপড় দেয়। বাজারও তো কম থাকে অনেক। আপনি হ্যাঁ, গ্লোবালি যত চার্জ করতে পারবেন হ্যাঁ। তত। তারপরে ওনার কোম্পানি থেকে বের হয়ে যে আমরা নিজেরা যে একটা ফেইলিয়ার একটা ট্রাই করলাম। একটা কোম্পানি দিলাম আমরা ২ বছরের মতো ট্রাই করলাম ৪ জন বন্ধু মিলে। ওইখানেও আমাদের দেখলাম যে লোকাল কাজ করতে যেয়ে একটা মানে বাজে অবস্থা হয়ে যেতেছে। কাস্টমারের সাপোর্ট, স্যাটিসফ্যাকশনস এগুলা দিয়ে হয় না। হুম। তারপরে কিছু আমাদের ইন্ডাস্ট্রির লোকজন আছে যারা হচ্ছে সরকারের কাজ করে, টেন্ডারের কাজগুলা করে। তারপর অন্যান্য একটা কাজগুলো ওয়েবসাইট ৳১,০০,০০,০০০ দিয়ে বানায়। বানাইতেছে। তো ওই জায়গাতে আমরা তখন যাইতে চাই নাই, কারণ ওই জায়গায় গেলে না ইন্টিগ্রিটিটা থাকে না। করাপশন, হ্যাঁ, ঘুষ দেওয়া। ওই ওই জায়গায় যে মনে হলো যে আমি হয়তোবা টাকা কামাইতে পারবো ঠিকই, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। রাইট। ঠিক আছে? যে এখানে তো জনগণের টাকা। এই হুম, সরকারের টাকা তো সরকার পকেট থেকে দেয় না। জনগণের ট্যাক্স ব্যয়ের টাকা। এখানে যদি আমি একটা ওয়েবসাইট ৳১,০০,০০,০০০ দিয়ে বানায়েও দেই, হ্যাঁ? হয়তোবা আমার পকেটে ৳১,০০,০০,০০০ আসে না। হুম। এটার জন্য আমার ঘুষ-টুস ঘুষ-টুস দিয়ে, দিয়ে দিয়ে আস্তে, আস্তে হাবি-জাবি দিয়ে ইয়ে হইতে, কিন্তু ওই জায়গায় তো আমার ওই ইন্টিগ্রিটিটা নষ্ট হয়ে যাইতেছে। রাইট। তো এবং এইটাতে আ মিথ্যা কথা বলা, যত ধরনের দুর্নীতির কাজ আছে সব করতে হয়। সব মিলায় দেখলাম যে লোকাল মার্কেটেও যাওয়া যাবে না, টেন্ডারবাজিও করতে পারবো না। তাহলে আমার হাতে অপশন থাকলো, যেহেতু আমাদের সফটওয়্যার ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনালি আমাদেরকে ট্রাই করতে হবে। দেন তখন ফ্রিল্যান্সিং ১ম এ করলাম। আগে বোঝার চেষ্টা করলাম ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়। ১ম কাজ পাইছিলাম আপনার $১৪০ এর একটা ক্লায়েন্টের। সে একটা কাজ দিল, কাজ করে দিলাম। এরপর সে গায়েব, পেমেন্ট করে না। এখানেও ঝামেলা আছে। আছে। আচ্ছা, তারপরে সে ২-৩ সপ্তাহ পরে এসে সরি-টরি বলে সে পেমেন্ট করছে। আচ্ছা। তো অ্যা এরকম হয়। বাট এট হুম, লিস্ট ওই যে সে যেই কাজের জন্য $১৪০ দিছে, ওইটা আমার পোর্টফোলিওতে যোগ হইলো। তারপরে আমি আরো কাজ করলাম। আরো আমার পোর্টফোলিও ভালো হুম, হইলো। হুম, এরপরে আমি বিট করলাম ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে। তখন ইল্যান্স ছিল, হুম। freelancer.com ছিল। ওই জায়গাগুলোতে আমরা তখন বিট করে কাজ নিতাম। তারপরে যখন বুঝলাম যে না, এইভাবে কাজ করতে থাকলে একার পক্ষে কাজ করতে কঠিন হয়ে যাবে। টিম বিল্ড টিম করতে হবে। লাগবে, টিম বিল্ড করতে হবে, মানে কোম্পানি বিল্ড করতে হবে। তখন আসলে কোম্পানির দিকে গেলাম। আর হুম, আমি বেসিক্যালি ১ম থেকেই প্রোডাক্ট পিপল। মানে অনেকের আছে না সার্ভিস দিতে ভাল লাগে। সে হুম। সার্ভিস দিয়ে মজা পায়। হ্যাঁ, সে হিউম্যান ইন্টারেক্ট করে মজা পায়। আমি আবার প্রোডাক্ট বানায় মজা পাই। আমার ওই জায়গাটাতে ভালো কাজ করে। এক্সপার্টিস, এক্সপার্টিস বলব না, প্যাশন কাজ করে। প্যাশন। যে আমি কোন একটা জিনিস বানাচ্ছি, সেটা ১০ জন মানুষ ইউজ করতেছে। এই সেন্স থেকে কিন্তু এই যে থিম, প্লাগইন এইসব কনসেপ্ট এ গেলাম। হুম, যে হুম, একটা হুম। জিনিস বানাবো, ২০ জন লোক ইউজ করবে। হ্যাঁ? রাইট। বিজনেস কি হবে সেটা চিন্তা করি নাই। চিন্তা করছি যে এই প্রোডাক্টটা ২০ জন লোক ইউজ করবে। ২০ জন লোকের ভ্যালু এড করবে আরকি লাইফে। লাইফ এড বা করবে। প্রবলেম সলভ করবে। এবং আমিও জিনিসটা বানায় মজা পাইছি, এবং আমি আরেকটা বানাবো। মানে রাইট। সবসময় আমি একটা মেকিং মাইন্ডসেট এর ভিতরে ছিলাম। ঠিক আছে? সার্ভিস মাইন্ডসেটে যারা করে প্রচুর ভালো কাজ করতেছে, সার্ভিস হুম, দিয়ে হুম, অনেক টাকা কামাইতেছে সার্ভিসে। কিন্তু আমার কাছে ওই যে প্রোডাক্ট মেকিং টা আমার কাছে টানতো। হুম, হুম। তো যার কারণে আমি ওই জায়গাটাতে সবসময় ফোকাস করছি। প্রোডাক্ট বানানোটা। সার্ভিসে কখনো যাইনি আমরা। রাইট। তো ওইখান থেকেই আসলে আমাদের প্রোডাক্ট জার্নি শুরু। সো ইন্টারন্যাশনাল মার্কেটে ভাইয়া ধরেন আমরা তো আইটি সেক্টর স্টিল পেপ্যাল ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। সো আপনি যেই সময়টাতে ইন্টারন্যাশনালি গেছেন, চ্যালেঞ্জ তো আরো বেশি ছিল। সো ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার চ্যালেঞ্জ গুলা কি ভাই বাংলাদেশ থেকে? নিরাপদ, হালাল এবং মানসম্পন্ন মাংস এখন আপনার দোরগোড়ায়। আকিকা, সাদাকা কিংবা কোরবানি, যেকোনো প্রয়োজনে আপনার পাশে আছে আহলান এগ্রো। চ্যালেঞ্জের তো অভাব নাই। কিন্তু হুম, এখন ২০২৫ সালে কোন চ্যালেঞ্জ নাই। তাই কোনো চ্যালেঞ্জ কোন নাই? চ্যালেঞ্জ নাই। এখনো একদম ইজি। পেপ্যাল আসে নাই তো ভাই। এখন কি ও দিয়ে সো করেন? সো হোয়াট? আমরা PayPal ইউজও করি না। ইউজ স্টিল করেন না। আমাদের কোন বিজনেস আমরা PayPal ইউজ করি না। আচ্ছা। ঠিক আছে? আমাদের PayPal নাইও। PayPal হুম, হুম। ছিল, আমার একটা PayPal অ্যাকাউন্ট, আপনাদের সময় পার্সোনাল কি, কি অ্যাকাউন্ট। চ্যালেঞ্জ ছিল ভাই একটু? আমাদের সময় তো ১ম চ্যালেঞ্জ যেগুলো ছিল, সেগুলো হচ্ছে আমরা এগুলো কিছুই জানতাম না। অনলাইনে কোনো রিসার্চ ছিল না। হুম, এখন আপনি একটা টাস করে আপনি এই পডকাস্ট চলাকালীন অবস্থায় আপনি একটা বিজনেস রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। আমি হুম, ফোনে, হুম, ফোনে একটা LLC USA তে রেজিস্ট্রেশন করে ফেলতে পারব, বা একটা হুম। INC রেজিস্ট্রেশন করে ফেলতে পারব। ঠিক আছে? ম্যাটার অফ ৩০ মিনিটস। তাই? হ্যাঁ, ৩০ মিনিটস, ৪০ মিনিটস। ও! আপনি INC একটা রেজিস্ট্রেশন করবেন, LLC একটা রেজিস্ট্রেশন করবেন। হুম। অনলাইনে অভাব নাই। আপনি ওগুলো করার পরে সাথে, সাথে আপনি Stripe এ এপ্লাই করবেন। মার্কারি ব্যাংক অ্যাকাউন্টের জন্য এপ্লাই করবেন। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। ও সব বাংলাদেশে বসেই? বাংলাদেশে বসেই কোথাও যাওয়া লাগতেছে না। হুম। এমনি বাংলাদেশে এখন এই সার্ভিস দেওয়ার জন্য অনেক কোম্পানি আছে। তাই? হ্যাঁ, ও! তো আ সেই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করবেন, ফোনে কথা বলবেন, আপনার কোম্পানি আপনার রেজিস্ট্রেশন করে দিচ্ছে USA তে। হুম। ঠিক আছে? খুবই ইজি।
এই সময় বসে কোম্পানি খোলা কোনো বিষয় না, তখন আমরা এগুলো জানতামই না এইগুলা যে কিছু তখন হয়। আপনারা এটা কিভাবে সলভ, মানে কি কি চ্যালেঞ্জ ছিল? আর হ্যাঁ, solve- সবই চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, ইন্টারনেটে কোনো রিসোর্স ছিল না, আমাদের যা কিছু হয়তো বই পড়ে শিখতে হতো। ইউটিউব তো করা শুরু শিখছি অনেক মেন্টরশিপ পান পরে। নাই যে সিনিয়র কেউ করছে তার কাছ থেকে পরামর্শ না, নিলেন? ওই ইন্ডাস্ট্রিতে সময় তো কেউ ছিল আপনারাই না, তো কেউ পাইনিয়ার। ছিল না তখন। আমরা এই যে থিম প্লাগইন যে বেচা যায়, বেচতে হুম। হয়, এটাই আমরা শুরু করছি তখন। আচ্ছা। আমাদেরকে দেখার পরে এই যে থিম, অন্যান্যরা আসছে। তারপর থিম ফরেস্ট মার্কেট প্লেস আসছে, তারপরে সবাই দেখছে যে থিম প্লাগইন বেচে তো টাকা কামানো যায়, তখন মানুষ আসলে থিম প্লাগইন বাঁচা শুরু করছে, মার্কেট প্লেস গুলাতে যে থিম গুলা বিক্রি করা শুরু করছে। আমরা শুরু করছি ওই সময় একদম ব্ল্যাঙ্ক, আমাদের সামনে কিছু ছিল না, শুধু একটা প্যাশন ছিল যে কিছু করতে হবে, ঠিক আছে। তো ওই আমার ফ্রেন্ড, আমার মনে আছে এখনো, আমার স্কুল ফ্রেন্ড, ওরে আমি নিয়ে আসছি কাজে, শিখাইছি আমার সাথে। ও আমাকে প্রশ্ন করতো প্রতিদিন সকালবেলা, এই যে আমরা এত কিছু বানাচ্ছি ফেসবুক এমনি, প্রতিদিন সকালে প্রশ্ন করতো। তো তখন আপনার বেচার ইয়ে ছিল না, মানে ক্লিয়ার ছিল না পাতো এটা। জাস্ট ও প্রতিদিন জিজ্ঞেস করতো, এই যে আমরা কাজ করতেছি ফেসবুক এমনি, আমি ধরে বেতন দিতাম কি, আমি যে ফ্রিল্যান্সিং করতাম, ফ্রিল্যান্সিং করে ওখান থেকে টাকা আমার বেতন ও দিতাম, ঠিক আছে। আচ্ছা। আর প্রোডাক্ট বানাইতাম, থিম প্লাগইন বানাইতাম। তো আমার জিজ্ঞেস করতো প্রতিদিন এটা ফেসবুক এমনি, আমি বলছি আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া কিভাবে বেচতে হয়, লেটস ডু ইট, আমরা আপনি দেখা যাক কি এটার করা যায়। মার্কেটটা না জেনেই, মানে এই জন্য তো বলি আমি যে অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনার আমরা। মানে হোয়াট মেক ইউ টু টেক দ্য ডিসিশন যে আমি থিম বানাবো ওই সময়? কারণ আমি অনলাইন মার্কেটে তো আরো অনেকে বানাচ্ছি দেখছি, ইউএস থেকে তো থিম কোম্পানি থিম বানায় বেচতেছে, প্লাগইন কোম্পানি প্লাগইন। কারণ আমরা যখন কাজ করতেছি বিভিন্ন জনের প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে, যে সেসব কোম্পানির ওয়েবসাইট গুলো, আমার আবার ওই যে কিউরিসিটি কাজ করতো, সব সাইট যে ঘাটতাম, তো দেখতাম। আমার এখনো দিনের বেশিরভাগ সময় যায় এসে এইগুলা দেখতে দেখতে, রিসার্চ করতে করতে। তো দেখতাম যে হ্যাঁ, ওরা যদি পারে তাহলে আমরা কেন পারতেছি না। এখন কিভাবে সেল করতে হবে ওই মেকানিজম জানি না, পরে দেখা যাবে, এগুলো পরে দেখা যাবে। বানাই, বানাইতে তো আল্লাহ মানা করে নাই। তখন থিম ফরেস্ট আসে নাই? না না, থিম ফরেস্ট আসে নাই, থিম ফরেস্ট অনেক পরে আসছে। প্রথম কিভাবে বেচা শুরু করলেন? তো ওইটাই হচ্ছে মজা। তো আমরা থিম প্লাগইন বানাইছি, ও আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতো যে এটা ফেসবুক এমনি, আমরা আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া, যদি আমরা বেচতে না পারি আমরা ফ্রিতে দিয়ে দিব, গুগলে আমাদের ওয়েবসাইটে, থিম এক্সপার্টের ওয়েবসাইটে অ্যাডসেন্স বসাই দিব, ওখান থেকে যদি $1-2 আসে তাহলে আসবে, বাট হারাম কি হালাল ওগুলো পরের বিষয়, জানতামও না। বাট একমাত্র বিজনেস ইয়ে ছিল যে অ্যাডসেন্স বসাই দিব, তার আগ পর্যন্ত কেমনে বেচতে হয় তাও জানতাম না। তারপর সার্চ করলাম পেমেন্ট গেটওয়ে টেটওয়ে এগুলো কি কি আছে, তখন টু চেকআউট ছিল। tocheckout.com এ যে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট পাইলাম, অ্যাপ্রুভ করলো। ওরা অনেক রিকোয়ারমেন্ট ছিল ওয়েবসাইটে, টার্মস এন্ড কন্ডিশন, পলিসি টলিসি দিতে হবে, সেগুলো দিলাম। দিয়ে তারপরে যখন অ্যাপ্রুভাল হলো, হওয়ার পরে আমরা টেমপ্লেট বানালাম। টেমপ্লেট বানাই যে জুমলাতে, যেহেতু টেমপ্লেট বানাইছি, জুমলার যে ফোরাম ছিল ওই সময় তো ফোরাম চলতো, ঠিক আছে, বাংলাদেশে ছিল, প্রজন্ম ফোরাম ছিল, বিভিন্ন ফোরাম ছিল। তো ফোরামে যে ইয়ে করলাম, নক দিলাম যে এরকম একটা বানাইছি, না বানাইছি কারো লাগবে কিনা। হ্যাঁ, আবার ওয়েবসাইটে তখন গুগলে র্যাঙ্কিংও ইজি হইতো, 2005-6 সালে কম্পিটিশন নাই, হ্যাঁ, আর র্যাঙ্কিং এসিও জানতাম না, জাস্ট বানাই দিয়ে দিছি। ওমা দেখি যে যেদিন রিলিজ করছে ওই দিন প্রথম সেল $15। আই তেরি, আমার তো আর ঘুম হয় না, আমি $15 সেল করে ঘুমাইছিলাম, পট করে লাভ দিয়ে উঠছি মোবাইলে নোটিফিকেশনে যে $15 সেল। হ্যাঁ, তাড়াতাড়ি করে কিভাবে, কোন অ্যাকাউন্টে আসলো, কোন অ্যাকাউন্টে? এটা ওই যে টু চেকআউট দিয়ে যে দিতাম, ওই টু চেকআউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, $15 তাড়াতাড়ি করে লাভ দিয়ে উঠছি যে সেলটা হয়েছে, দেখি কে কিনছে, মানুষ নাকি অন্য কেউ। $15 সেল হয়েছে, খুব খুশি। সাথে সাথে দেখলাম যে আমার যে টেমপ্লেটটা দিছি ওই টেমপ্লেটের সমস্যা হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করতে পারবে না। আমি কাম সারছে, কিনছে, এটা তো হবে না। ওই রাত্রে বসে ফজর পর্যন্ত তখন ওটা আবার ফিক্স করলাম, ফিক্স করে তারপর আবার আপলোড করলাম। ক্লায়েন্ট তখন জানেও না হয়তো বা যে ঘটনা। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে কাজ করে ফিক্স করলাম। ওই প্রথম ইন্টারনেটের আর কি কোনো প্রোডাক্ট সেল করে $15 কামাইছি। এরপরে শুরু কত হাজার $15। হ্যাঁ, তারপরে তো টু চেকআউট বন্ধ করে দিলাম, তারপরে স্ট্রাইপে আসলাম, প্যাডে আসলাম। এই আর ওই সময় এমনি মেজর আর কোনো চ্যালেঞ্জ ছিল? ওই সময় তো আমাদের সব পুরো জিনিসটাই চ্যালেঞ্জের ছিল, টাইমটাই চ্যালেঞ্জিং ছিল। আমাদের রিসোর্স ছিল না, আমাদের পেমেন্ট গেটওয়ে ছিল না, আমাদের মেন্টরশিপ ছিল না, ঠিক আছে, আমাদের কোনো বিজনেস নলেজ ছিল না, আমাদের কোনো কিছুই ছিল না, জাস্ট প্যাশনটা ছিল। এইটা তো একদিক দিয়ে পজিটিভ হয়েছে আপনাদের জন্য যে ওই সময় তো কম্পিটিশনও ছিল না। ওইটাই কম্পিটিশন, ফাঁকা মাঠ ছিল না, ফাঁকা মাঠ ছিল না, আমেরিকান কোম্পানি ছিল না, মানে বাংলাদেশে ওইভাবে না, বাংলাদেশে কেউ ছিল ওইরকম লো প্রাইসে বিট করার মতো না, না, বাংলাদেশে তখন কেউ কিছু বুঝতো না। তো বাংলাদেশে মার্কেট শুরু হয়েছে থিম ফরেস্ট আসার পর থেকে, এবং আমাদের কিছু অনলাইনে আমাদেরকে নিয়ে লেখালেখি হয়েছে, ওই সময় আমাদেরকে ফিচার করা হয়েছে। তখন মানুষ দেখে আই ওরা যদি করে তাহলে আমরাও করি। বাঙালিদের তো একটা স্বভাব, বাঙালি হচ্ছে কপি করবে, হ্যাঁ, এই জন্য ঘরে ঘরে এখন তেল ব্যবসায়ী, ঘরে ঘরে মধু ব্যবসায়ী, ঠিক আছে, কারণ ওই একজন দুইজন করছে, ভালো করছে, এবার আমিও মধু বেচা শুরু করে দিই।
So, এখন যদি ভাই যে মধু তেলে যেহেতু আসলাম, মানে আমরা যদি একটু গ্লোবালি যাওয়ার চিন্তা করি বা চেষ্টা করি, ধরেন আমি গরু বেচি বা গরু মাংস করি, সো আমাদের কি গ্লোবালি চিন্তা করা উচিত কিনা, বা নাকি আমরা লোকালি থাকবো, কোনটা বেটার? অনেকেই এরকম, মানে এটা কোশ্চেনটা কেন বললাম, যে অনেকেই ব্যবসা সিলেকশনের ক্ষেত্রে এরকম পরামর্শ দেয় যে যে ব্যবসাটার ইন্টারন্যাশনাল অ্যাপিল আছে বা ইন্টারন্যাশনালি চাহিদা আছে, কারণ তুমি লোকালি করে ওই লেভেলে বড় হইতে পারবে না, ইউ হ্যাভ টু গো গ্লোবাল। সো এইটা তো আমাদের প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে কি আমরা এরকম, যেহেতু আমরা এগ্রিকালচার বেসড একটা কান্ট্রি, আমাদের এগ্রিকালচার খুব ভালো, ওয়ার্ল্ডের মধ্যে মানে নোটেবল বলা যায় আর কি। সো এইটা নিয়ে কি গ্লোবালি যাওয়ার প্ল্যান করা বা উচিত কিনা, মানে এটা আরো এটা কেন ট্রিগার করেছে আমাকে, ওই যে রিসেন্ট আম নিয়ে অনলাইনে তো অনেক কথা হয়, সবাই আম ব্যবসায়ী। তো একজন খুব ভালো পরামর্শ দিয়েছে যে আম বেচেন সমস্যা নাই, কিন্তু আপনি যদি ধরেন এই সরাসরি এক বাগান থেকে কিনে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছেন, মানে কি আপনি ট্রেডিং করতেছেন, আপনি ভ্যানওয়ালার কাজটা করতেছেন। আপনাকে আম বেচলে ওটাতে আইদার ভ্যালু অ্যাড করতে হবে অথবা এক্সপোর্টে যেতে হবে, তাইলে না ডিফারেন্সিয়েশনটা হচ্ছে বা হবে, এবং আপনি তখন অনেক বেশি ইনকাম করার সুযোগটা আছে। সো এই বিষয়ে ভাইয়া যদি কোনো পরামর্শ কি আছে, যে আমাদের হার্ড প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছি? প্রত্যেকটা নিশ্চিত আসলে অপরচুনিটির অভাব নাই। আপনার হুম, নিশেও দেখবেন যে আছে। ভারত কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাংস এক্সপোর্টার, right, গরুর মাংসের এক্সপোর্টার। ঠিক আছে? বাংলাদেশে সেই সুযোগটা আছে। আমরা এই মার্কেটটা কেন ধরতে পারতেছি না? গরুর হুম, মাংস এক্সপোর্টের ক্ষেত্রে। ভারত এই জায়গায় নাম্বার 1, তারপরে নাম্বার 2 হয়তোবা ব্রাজিল, মেক্সিকোর কেউ আছে। আমরা কত নাম্বারে আছি? হয়তোবা নাম্বারই পড়ি না। হুম, প্রথম 10 এর মধ্যে। অথচ আমাদের কিন্তু জায়গা আছে এটা করার। গরু right, আছে, খাসি আছে, তাই হুম। না? এবং বড় একটা জায়গা হচ্ছে আমাদের, ভাই আমরা হালাল, আমরা মুসলিম কান্ট্রি, হ্যাঁ, এক্সপোর্টার কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট এক্সপোর্টার ইম্পোর্টার হচ্ছে মিডল ইস্টের কান্ট্রি গুলা, হুম। গরুর বিফের। এবং এরা কিন্তু ইন্ডিয়া থেকে নেয় বা ব্রাজিল থেকে নেয়, যেখানে হালাল হারামের একটা বিষয় আছে। হুম। সো বাংলাদেশ বা পাকিস্তানের কাছে বিশাল একটা অপরচুনিটি আছে এই যে হালাল। পাকিস্তান কিন্তু এই জায়গাটাতে ভালো করতেছে আমার অত ধারণা। ভালো করতে পারতেছে না যেটা ইন্ডিয়া করতে পারছে, বা আমরা তো নাই ওই গেমের হুম। মধ্যেই নাই। ইভেন ধরেন, মানে আমরা তো প্রাইজে ধরেন ইন্ডিয়ার চেয়ে পিছায় থাকবো একটু, কারণ ওদের লোকালি তো চাহিদা কম গরুর, এবং ওদের ওপেন ল্যান্ড অনেক বেশি। কিন্তু তারপরে আমরা এই জায়গাটা হালাল হারাম দিয়ে কিন্তু ইমোশনালি আমরা একটা ভালো আপার হ্যান্ডে থাকবো, বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে, যে ভাইয়া তোমরা মুসলিম কান্ট্রি থেকে নাও। কিন্তু এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে। জি। আমি যেহেতু টার্কিতে থাকি, টার্কিতে গরুর মাংসের প্রাইস অনেক হাই। হুম, বাংলা টাকা হিসাব করলে ২৪০০-২৫০০ টাকা কেজি। হুম, ঠিক আছে? কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট গরুর মাংসের কনজিউমার ওরা। টার্কিশ কাবাব তো ফেমাস হুম, ইয়েতে, হুম, হ্যাঁ? তো তারপরেও গরুর মাংস এত হাই, তো এটা দেখে আমরা কয়েকবার চিন্তা করছিলাম যে গরু তাহলে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা যায় কিনা? তা হুম, আমার একটা ব্যবসাও হয়ে যাবে। ওখন করতে যেয়ে আমি দেখলাম যে টার্কিতে যদি আমি গরুর মাংস ইম্পোর্ট করতে যাই, তাহলে টার্কির গভর্নমেন্টের আমার পারমিশন নিতে হবে। গভর্নমেন্ট একজনকে নিয়োগ দিবে, তাকে আমার বাংলাদেশে নিয়ে আসতে হবে নিজ খরচে। নিয়ে আসার পর সে ইন্সপেকশন করবে। পুরো খামার যেখান থেকে আমি ইম্পোর্ট করব, সে ইন্সপেকশন করবে। তার মধ্যে কোনো রোগ ব্যাধি আছে কিনা প্রপারলি মেইনটেইন হয়েছে। সার্টিফাইড করার পরে আমি তারপরে করতে পারবো। এইটা এত কাহিনী করার পরে আমি গরুর মাংস যখন আবার ইম্পোর্ট করব, প্রাইস এরকমই পড়ে যাবে। প্রতি ইম্পোর্টে আবার এইসব ইন্সপেকশন আবার করতে হবে। ঠিক আছে? হুম, তো যখন আমার এই যে ইন্সপেকশন গুলো আবার করতে হবে, মানে সে তো দিয়ে গেল যে আমি ইম্পোর্ট করতে পারি। তারপরে ইম্পোর্ট করার পরে ওই ইন্সপেকশন গুলো আবার হবে, যেহেতু লাইভ স্টক। তাতে আমি গরুর মাংস আসলে দাম কমাইতে পারবো না। হ্যাঁ? রাইট, তো এই জায়গায় আমাদের গভর্নমেন্ট লেভেলের পলিসিগত প্লে যদি না করে, তাহলে এই জায়গায় আমরা আসলে আগাইতে পারবো না। কারণ এই জায়গাটাতে গভর্নমেন্ট মানে ম্যাসিভ স্কেলে কাজ করতে হবে। ইন্ডিয়া যে কাজগুলো করতেছে, সার্টিফিকেশন করা, তারপর অন্যান্য গভর্নমেন্টের সাথে মানে G2G চুক্তিগুলা করা, ঠিক আছে? রাইট। এগুলা না করলে আমি অ্যাজ এ ব্যবসায়ী হিসাবে মানে জিনিসগুলো করে আসলে সাস্টেইন একার করতে পক্ষে এটা পারবো না। খুব ডিফিকাল্ট। না, এটার জন্য কোনো অ্যাসোসিয়েশন লাগবে বা ওই যে গার্মেন্টস এর মতো করে কোনো একটা ইয়ে করে করতে হবে। আদারওয়াইজ এটা একার পক্ষে করা আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে খুব কঠিন হয়ে যেতেছে। তো কামিং ব্যাক টু তেলচিনি মানে মধু, আমরা গতকালকেও এটা নিয়ে আলোচনা করতেছিলাম। গতকালকে আমাদের একটা অফিস উদ্বোধন হলো আমাদের ইন্ডাস্ট্রি কলিগের। তো ওখানে আমরা সবাই ছিলাম। তো ওইখানে আমাদের এই একটাই টপিকস যে আমাদের বাংলাদেশে এখনো অনেক অপরচুনিটিস আমরা দেখতে পাচ্ছি। হুম, হুম, কিন্তু সবাই পড়েছে তেল মধুতে। ঠিক আছে? যেমন একটা লাইভ আইডিয়া দিই। বাংলাদেশে আ কেউ যখন কনস্ট্রাকশন এর কাজ করতে যাবে, তার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ক্রিয়েটিভ ম্যাটেরিয়াল থেকে শুরু করে ভালো, ভালো ম্যাটেরিয়ালের অভাব আছে। একটা IKEA নাই বাংলাদেশে। ঠিক আছে? হুম, যারা IKEA এর সাথে পরিচিত তারা জানে, সুইডিশ ব্র্যান্ড। IKEA খুবই সিম্পলিস্টিক ডিজাইনের জিনিসপত্র দেয়। ডু হুম। ইট ইয়োরসেলফ। আমার ফার্নিচার আমি নিজে কিনে নিয়ে বাসায় এনে নিজে জাস্ট অ্যাসেম্বল করব। স্ক্রু আর ইয়ে হ্যাঁ, লাগাই দিতে অ্যাসেম্বল হবে। করব। হ্যাঁ, এলএন দিয়ে আমি হুম, ওটা করব। তারপরে
আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে হোম ডিপোট, যেটা হুম। আমেরিকাতে বা আমাদের টার্কিতে যেটা আছে হোম ডিপোট। আমি ওখানে যে একটা স্ক্রু থেকে শুরু করে আমার একটা কাঠ বা একটা বাসা বানানোর যা লাগবে, বাসার ভিতর বাইরে যা লাগবে আমি সব ওখানে র মেটেরিয়াল কিনতে পারবো, কিনে নিয়ে এসে আমি বানাতে পারবো। তো এখন বাংলাদেশে প্রচুর অফিস হচ্ছে, প্রচুর ইয়ে হচ্ছে, হ্যাঁ, কিন্তু একটা এরকম কোনো বাংলাদেশে কোনো অনলাইন বেসড অফলাইন বেসড এরকম কোনো নাই যে আমাকে সোফার ম্যাটেরিয়াল সাপোর্ট দিবে, সেই ধরনের সোফার ম্যাটেরিয়াল সাপোর্ট দিবে, ক্রিয়েটিভ ডিজাইনের পায়া সাপোর্ট দিবে, ঠিক আছে, যে তুমি টপটা এখান থেকে নিতে পারো, অ্যাসেম্বল করে নিতে পারো। এই জিনিসগুলো নাই। একটা কার্পেট কিনতে হবে, তাও আমার 14 দোকান ঘুরে আমার ভালো জিনিস পাওয়া যায় না। Right. কিন্তু এই জায়গায় মার্কেট কিন্তু প্রচুর ফাঁকা, এমন না যে অনেক ইনভেস্টমেন্ট লাগতেছে, কিন্তু এটা একটা নিশ ওই মার্কেট। আসলে ওই চক্রটাতে মানে এটা আসলে এই জন্যই ভাই আমি প্রসঙ্গটা আনলাম হুম। যে যে মাইন্ডসেটের যে বিষয়টা ভাইয়া, যে এই মাইন্ডসেটটা লাগবে যে আমি ওই আরেকজনের কপি ক্যাট, হুম। উনি মধু বেচতেছে, তেল মধু বেচতেছে, আমিও মধু তেল, আমের সময় আম। হুম। সো এই মাইন্ডসেটটা আসলে খুব ইম্পর্টেন্ট যে সিজনাল ব্যবসায়ী আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং এখান ট্রেডিং ব্যবসায়ী হয়ে যাচ্ছি সবাই। হুম। আমার এডুকেশনের তো ডিফারেন্সটা আমি দেখাইতে পারতেছি না হুম। যে আমি আম ব্যবসায়ী, মানে আমি কি ভ্যানের তুই বিবিএ পাস করে মধু যদি বেচতি তাহলে হ্যাঁ। বিবিএ করলি কেন? না মধু বেচেন, আপনি ওইটাতে ডাইভার্সিফিকেশন আনেন বা ভ্যালু অ্যাড করেন। আমি যেমন একটা চমৎকার ইনোভেশন দেখেছি যে হানি বি, হুম। ওরা এরকম স্যাশেট করেছে ভাই, ছোট ছোট। যেমন আপনি এই যে চা খাচ্ছেন, এখন আপনি চিনি খাবেন না, হুম। এখন কি মধু খান আপনি, হুম। এখন ওই মধুর ডিব্বা তো নিয়ে আসা সম্ভব না, আপনি পকেটে করে দুইটা ছোট ওই যে এটা হচ্ছে মিনি প্যাক, ইন্ডিয়া শার্ক ট্যাঙ্কে এটা হ্যাঁ, এটা কি বাংলাদেশে ওরা হ্যাঁ আমি করছে। দেখছি হানিবির। সো ইটস আ ওয়ান্ডারফুল ইনোভেশন ভাই। আমি নিজে ওদের প্রোডাক্ট সবগুলা এসকেও নিয়ে আসছি, এনে এটা টেস্ট করছি, দেখছি। এক্সাক্ট সেম জিনিস আমি ইয়েতে করতে চাইছি, টার্কিতে করতে চাইছি, এই হানিবির এই জিনিসটাই। Right. আমি যখন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে দেখলাম যে এরকম একটা স্টার্টআপ আসছে এবং হুম, হুম। টার্কিতে কিন্তু প্রচুর মধু কনজিউম করে এবং হুম। ওদের মধুর অনেক ফার্ম আছে, দোকানে ঢুকলে মধুর দোকানে এত রকমের চাকের মধু আছে যে অবাক হয়ে যাওয়া লাগে। তো পরে আমিও এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম, হ্যাঁ, যে এই করা যায় কিনা। পরে দেখলাম প্রোডাকশন কস্ট এবং অন্যান্য ঝামেলার কারণে ওই জিনিসটা করা হয়নি। বাট ইটস ভেরি গুড, মানে গুড জিনিস যে থিং ইজ ভাই, মানে ইনোভেশন আনতে হবে বা হ্যাঁ, ভ্যালু প্যাকেজিং। এডিশন আনতে এখানে হবে। ইনোভেশনটা কিন্তু প্যাকেজিং, এক্স্যাক্টলি, এখানে ইনোভেশন কিন্তু প্রোডাক্টে না, একই হুম। প্রোডাক্ট আছে, আমার প্যাকেজিং এর ডিফারেন্স। রাইট। হ্যাঁ, প্যাকেজিং আরেকটা দেখলাম যে ধরেন আমরা তো মধু চামচ দিয়ে নিচ্ছি বা চামচ দিয়ে হাতে নিয়ে খাচ্ছি, ও দেখলাম ও মুখটা একদম ওই যে ফুটার মতো করেছে, ওইখানে হুম। চাপ দিবে হুম। পড়তেছে, মানে আর এক্সট্রা চামচ লাগতেছে না আপনার। এই ধরনের ইনোভেশন বা ভ্যালু এডিশন, মধু দিয়ে অনেক ডাইভার্সিফাইড প্রোডাক্ট করা সম্ভব, এই জিনিসগুলা বা ইন্টারন্যাশনালি যে এক্সপোর্ট করার যে বিষয়টা আছে, আমরা অনেক কম প্রাইসে কিন্তু মধু প্রডিউস করি ভাইয়া। হুম। এবং আমাদের ইন্ডিয়া থেকে আমাদের একসময় ডাবুর, বাই নেমেই বললাম, ওরা একসময় প্রচুর মধু নিয়ে যেত আমাদের অনেক সস্তায়, সরিষা মধু 20 টাকা 50 টাকা 100 টাকা কেজিতে নিয়ে যেত, ওইটা আবার ওরা প্রসেস করে বাংলাদেশে এসে 1200 1500 2000 টাকা বিক্রি করতো। এটা এখনো করে। সো এই যে থিং ইজ যে আমাদের অপশন আছে বিদেশে এক্সপোর্ট করার, সো এই জায়গাগুলো মানে আমাদের আসলে যাওয়া উচিত ভাইয়া। যারা ব্যবসায় এখন সামনের দিকে বুঝতে চেষ্টা করতেছে, স্কেলের চিন্তা হচ্ছে, তাদের আসলে করা উচিত। সো এই জন্যই মানে আজকের এপিসোডটা স্পেশালি পারভেজ ভাইকে আনার উদ্দেশ্য এটা যে গ্লোবালি আসলে আমাদের চিন্তা ভাবনা করার বিষয়টা ভাইয়া। এইখানে যেহেতু গ্লোবাল বিষয়টা আসলো, এখন একটা রিলিভেন্ট কিন্তু ব্যাপার চলে আসে, এবং আপনি অলরেডি কয়েকবার টার্কি শব্দটা উচ্চারণ করেছেন, বিভিন্ন জায়গা থেকে এই টিমগুলো পরিচালনা করছেন আপনি টার্কিদের থেকে। সো এই ডেলিগেশনটা কিভাবে করছেন ভাইয়া, মানে এটা যদি সিক্রেট একটু বলেন। সিক্রেটটা বলার আগে আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে আসতে চাই। লাইফ ফ্রেন্ডে আসলে অনেক কথা বলতে চান না, হ্যাঁ, কথা চলে আসে। তো আমরা আসলে ব্যবসা কেন করি? আপনি আপনার পার্সপেক্টিভে বলেন। আপনি ব্যবসা আমার ক্ষেত্রে মনে হয়েছে এটা আমার প্যাশন, আমার আর্নিং সোর্স ছিল অন্য, আলহামদুলিল্লাহ, বাট আমার মনে হয়েছে যে বিজনেস না করলে আমার লাইফে একটা অপূর্ণতা থেকে যাবে, আমি নিজের কাছে আসলে দাঁড়াতে পারবো না। সো প্যাশন থেকে, তারপরে আমার কিছু স্কিল আছে যেটা মনে হচ্ছে না বিজনেসে এই স্কিলগুলো লাগে এবং কাজে দিচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। এইটা আর কি মেইন বলতে। সো আপনি বলতেছেন যে ব্যবসা করতে আপনার একটা লাইফের অপূর্ণতার জন্য আপনি করতেছেন ব্যবসা, প্যাশন থেকে প্যাশন থেকে করতেছেন। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে প্যাশন কি পেট ভরায়? না। ব্যবসা করে কি আপনি মানে রিল্যাক্স থাকতে পারতেছেন, না ব্যবসা করে আপনার আরো বেশি স্ট্রেস বাড়ছে? অনেক বাড়ছে, বাট আমি স্ট্রেসটা এনজয় করি ভাই। ওই যে বললাম না কিছু কোয়ালিটি আছে যে এই জিনিসগুলো আমার মনে হচ্ছে যে আমার মধ্যে আছে, যেমন এই স্ট্রেস নিতে, কষ্ট পেতে আমি ভালোবাসি। হ্যাঁ, সো স্ট্রেসটা আমার কাছে এনজয়েবল, প্লাস ধরেন আমি একটু মাল্টিটাস্কিং, অনেকগুলো জিনিস একসাথে মাথায় নিতে পারি, এটা আলহামদুলিল্লাহ। এটা তো প্রতিটা এন্টারপ্রেনারেরই বেসিক কোয়ালিটি হওয়া উচিত, যে সে স্ট্রেস নিতে পারতেছে, সে হচ্ছে আমার জার্নিটা ভাই, আমি ধরেন চাকরি করছি 10 বছর,
আর চাকরির পাশাপাশি ব্যবসা করছি 7 বছর। So আমি আসলে নিজেকে জাজ করার সুযোগ পেয়েছি আসলে যে আমি হুম। আসলে বিজনেস না করব নাকি আমি চাকরি আসলে করব। যে পয়েন্টটাতে আসতে চাচ্ছি হুম, হুম। সেটা হচ্ছে যে আমরা আসলে দিন শেষে ব্যবসা করতেছি, এন্টারপ্রেনার হওয়ার যোগ্যতা আছে দেখে আমরা হয়তো ওই জায়গায় আসছি, আমরা করতেছি। আলহামদুলিল্লাহ। বাট দিন শেষে যে ব্যবসা করতেছি, ব্যবসা থেকে ভালো রিটার্ন পাওয়ার উদ্দেশ্যে। দিন শেষে ব্যবসা করতেছি না চাকরির জন্য। Right. ঠিক আছে? দিন শেষে ব্যবসা করতেছি যাতে আমি একটা ভালো লাইফ লিড করতে পারি। দ্য বিজনেস আই এম মেকিং উইল গিভ মি এ রিটার্ন, যেখান থেকে আমি একটা ভালো লাইফ লিড করতে পারবো, একটা রিল্যাক্স লাইফ লিড করতে পারবো, ফ্যামিলিকে টাইম দিতে পারবো, ফ্যামিলি আমি যা চাই আমি তা কিনতে পারবো, আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমস হবে। ইজ দ্যাট হোয়াট আই এম গেটিং ফ্রম দ্য বিজনেস? অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্সপেক্টিভ, বাংলাদেশের ব্যবসায়ীরা যারা ব্যবসা করতেছে, দে আর অ্যাকচুয়ালি মেকিং এ ফ্র্যাঙ্কেস্টাইন, যেটা তাকে গিলে ফেলতেছে। ব্যবসা তাকে স্ট্রেস দিতেছে, হুম, ব্যবসা তাকে স্ট্রেসের মধ্যে রাখতেছে। right. দিস ইজ নট আই এম সাবস্ক্রাইব টু। হ্যাঁ, আমি একটা স্ট্রেস নিতে ভালোবাসি হুম। বা স্ট্রেস নিতে পারি, বাট কতক্ষণ পর্যন্ত? কতদিন পর্যন্ত? আমি এখন আমার হ্যাঁ, এইজ অ্যান্ড স্ট্রেস ইজ নট গুড ফর ইউর হেলথ। ঠিক আছে? আপনার স্ট্রেসের কারণে আপনার শরীরের অনেক হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, আপনি এটা টের পাচ্ছেন না, জোর করে টের নিচ্ছেন না। আপনি মেডিকেল টেস্ট করতে যান, 10টা রিপোর্টে দেখবেন আপনার বাজে অবস্থায় আসতেছে। ঠিক আছে? আউটসাইড দিয়ে হয়তো বা বোঝা যাচ্ছে না। সো স্ট্রেস ইজ নট গুড। আমরা নিতে পারি বিকজ আমরা এন্টারপ্রেনার হইছি, স্ট্রেস নিতে পারি নেওয়ার দেখে। জন্যই। কিন্তু এইটাকে আমি সারা জীবন নিয়ে যাবো কিনা? না। না। সো ব্যবসা আমি যেটা করতেছি, ব্যবসা আমাকে একটা, আমি আসলে ব্যবসা করতেছি না, আই এম মেকিং এ ফ্র্যাঙ্কেস্টাইন, যেটা আমাকে গিলে খাচ্ছে। হুম। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমি ওই ব্যবসা থেকে যতটা স্ট্রেস রিলিভ হওয়ার কথা ছিল, আমি ততটা বাড়তেছে। স্ট্রেসে বাড়তেছে। দিন যত যাচ্ছে আমার স্ট্রেসের পরিধি, মানে ব্যবসার পরিধি যত বাড়তেছে, আমার স্ট্রেসের পরিধি বাড়তেছে। সমানুপাতিকভাবে বাড়তেছে। whereas এটা উল্টা হওয়ার কথা ছিল। Right. তার মানে আমি আসলে ব্যবসা করতেছি না, আমি আসলে আমার নিজেকে ক্ষতি করতেছি। হুম। ঠিক আছে? তো কি জন্য আমি এটা করতে যাব? তার চেয়ে আমি চাকরি করি, হ্যাপিলি লাইফ লিড করি, হ্যাপিলি করি। ফিক্সড ইনকাম মাস ফিক্সড শেষে। ইনকাম করতেছি, আমার কোনো স্ট্রেস নাই, তাই না? আমি লাইফে প্যারা নিতে যাব কেন? ব্যবসা যদি আমি যত বড় করব, তত যদি আমার প্যারা বাড়তে থাকে, আমার যদি স্ট্রেস বাড়তে থাকে, তাহলে ওই ব্যবসা বড় না করাই ভালো। কারণ আল্টিমেটলি তো আমার একটা লিমিট আছে, হুম। তাই না? আমি আমার সিলিং এ পৌঁছায় গেলে ব্যবসা দেখবে কে? ওই জায়গায় আসতেছি ডেলিগেশনের ব্যাপারটা হ্যাঁ। যাওয়ার আগে আমাকে আসলে ব্যবসার থেকে আমার ব্যবসার বুঝতে হবে, আউটকাম বুঝতে হবে। আমি আসলে ব্যবসা করতেছি না, আমি একটা ফ্র্যাঙ্কেস্টাইন বড় করতেছি, Right. একটা কালসাপ পালতেছি যে আমাকে একসময় গিলে খাবে। তো ব্যবসা হয়ে যাইতেছে আমাদের প্রত্যেকের, বাংলাদেশের মাইন্ডসেটই হচ্ছে যে আমরা ব্যবসা করতেছি, আমরা একটা স্ট্রেস পালতেছি। হ্যাঁ, whereas এটা হওয়ার কথা ছিল উল্টাটা। ব্যবসা করব, রিল্যাক্স লাইফ লিড করব। আজকে প্যারিসে যে চেক ইন দিব, কালকে থাইল্যান্ডে যে এটা কি মাসাজ সম্ভব নিব। মানে বাংলাদেশে কি শুধু স্ট্রেস না অলরেডি তো ধরেন এন্টারপ্রেনাররা একটু স্ট্রেসের মধ্যে না, এটা আমাদের মাইন্ডসেটের সমস্যা। হুম। অ্যাজ এ হোল এন্টারপ্রেনারদের আমাদের মাইন্ডসেটের সমস্যা, ইটসেলফ আমার মাইন্ডসেটের সমস্যা। আমি মনে হয় যে স্ট্রেস একটা কুল থিংস, নট এ কুল থিংস। হুম, ঠিক আছে? ইটস নট এ কুল থিংস। ইটস ড্র্যাগিং মি ডাউন ফ্রম ইনসাইড। হুম, ঠিক আছে? আমাকে কুড়ে, কুড়ে ভিতর থেকে নষ্ট করে ফেলতেছে। এই যে আমাকে দেখতে ফিট মনে হচ্ছে। আমি আমাকে এক্সাম্পল দেই যে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাটের প্রাইম এক্সাম্পল। ঠিক আছে? আমি বাংলাদেশে নেমে টেস্ট করতে গেলাম আমার ফ্যাটি লিভার। কোন দিক দিয়ে আমার ফ্যাটি লিভার? হুম, আমি এখানে তুর্কিতে আসার আগে এখানে ওরা 30টার মতো ব্লাড টেস্ট করে। আমি ব্লাড টেস্ট রিপোর্ট দিয়ে আসলাম, তার মধ্যে 10টাতে রেড মার্ক। আমার কোলেস্টেরল বেশি, আমার লিভারের সমস্যা বেশি, আমার কিডনিতে ক্রিয়েটিনের পরিমাণ একটু বেশি আসতেছে, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, উপর দিয়ে কিন্তু ফিটফাট। তো আমার এগুলো হইছে কেন? কারণ হচ্ছে আমার স্ট্রেস। স্ট্রেস। এগুলোর থেকে স্ট্রেস হুম। হইছে। তো আল্টিমেটলি টাকা কামাইছি, এই টাকাটা এখন ডাক্তারের পিছে দিতে হচ্ছে। এবং আমার খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়া লাগতেছে, আমাকে মেইনটেইন করা লাগতেছে। সো হোয়াট আই এম গেইনিং ফ্রম দ্য বিজনেস? নাথিং। ঠিক আছে? তো আমি এই জিনিসটাকে এই পার্সপেক্টিভে আনলাম আলোচনাটা এই কারণে যে ডেলিগেশনের প্রশ্নটা আসতেছে বা কাজকে ডেলিগেট করার আগে আমাকে আগে ডিফাইন করতে হবে যে why I am doing this business. If it is for my future pleasure, যে আমি এটাকে আমি একটা প্লেজারে নিয়ে যাব, আমি প্যারিসে যে চেক ইন দিব, ওইদিকে থাইল্যান্ডে যে মাসাজ নিব, তারপরে যে লাঞ্চ করব জাপানে যে, ঠিক আছে? আমি একটা রিল্যাক্স লাইফ লিড করতে চাই, দেন I have to think the business this way. ডেলিগেশন করতে হবে। I have to treat the business this way. হুম, আমি বিজনেসকে কখনোই ওই লেভেলে নিতে পারবো না যতক্ষণ আমার প্রসেস দাঁড়াবে না। সো right. আমাকে বিজনেসকে গ্রো করতে হলে আমাকে প্রসেসের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে, যাতে আমি না থাকলে আমার ব্যবসা চলে। এসওপি যেটা এসওপি ইজ এ ওয়ান অফ থিং, যে আমার বিজনেসের আমার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে, ওটা করা আছে। বাট স্টিল আমার এসওপি দিয়ে কাজ হবে না। এসওপি ইমপ্লিমেন্ট করারও এসওপি লাগবে। হুম, দেখা যাচ্ছে আমি এসওপি নিয়ে ধরে দিছি, করে না। হুম, ঠিক আছে? আমাকে কালচার বিল্ড আপ করতে হবে, right. আমাকে স্কেলিং করার চিন্তা করতে হবে। আপনার কি মনে হয় একটা সিইওর ডিউটি কি? সিডিটি আমার কাছে মনে হয় যে ডট গুলা কানেক্ট করা। হোয়াট ইজ দ্য ডট? মানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরচুনিটি আসতেছে, ওইটা একটার সাথে আরেকটা কানেক্ট করে দেওয়া, প্রোডাকশনে কি হচ্ছে ওইটার সাথে সেলস এর কানেক্ট করে দেওয়া।
মানে ডট কানেক্ট করা গুলো আমার কাছে মনে হয় যে, বা সুপারভিশন করা, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সিইওর কাজ মূলত 3টা। হুম ঠিক আছে, নাম্বার 1, সিইও বেস্ট পিপল হায়ার করবে। হুম ঠিক আছে, অ্যান্ড কিপিং দ্য পিপল অ্যান্ড হায়ারিং দ্য বেস্ট পিপল। হুম নাম্বার 2 হচ্ছে মেক শিওর করা যেন অর্গানাইজেশন ফাইন্যান্সিয়ালি ভালো পজিশনে থাকে। ঠিক আছে, অ্যান্ড থার্ড, ফিউচারে কি হতে পারতেছে এই ভিশনটা দেখতে পারা এবং সেই অনুযায়ী অর্গানাইজেশনকে ড্রাইভ করা নিয়ে যাওয়া। ঠিক আছে, ফিউচার দেখা আর কি। হ্যাঁ, ফিউচারে আমি কোথায় যাইতেছি, আমার বিজনেস কি আসলে টিকবে কিনা, আমার এই যে এআই দিয়ে ডিজারাপ্ট হচ্ছে, এই ডিজারাপশনে আমি কতদূর যাইতে পারবো, আমার এখনই কি ছাঁটাই করা উচিত কিনা, আমার এখনই কি হায়ার করা উচিত কিনা, আমি টেকনোলজি নিয়ে শিফট আসবো করবো কিনা? কিনা, আমি পিভট করবো কিনা, গরুর থেকে ছাগলে যাবো কিনা, ছাগল থেকে মুরগিতে যাবো কিনা, এই যে পিভট গুলো করা, এইটা এটা দেখতে পারতে হবে। হ্যাঁ, নাহলে আমি একই গরুর গোবর পরিষ্কার করতে থাকবো। Right. ঠিক আছে, এবং আমি স্ট্রেসের মধ্যে থাকবো। তো সিওর কাজ হবে বেস্ট পিপল হায়ার করা, কাজের জন্য মানি ফ্লোয়িং ঠিকঠাক রাখা, এনশিওর করা যে সে টাকা ঠিকঠাক মতো আসতেছে, আদারওয়াইজ মানি না আসলে স্ট্রেস বাড়বে। 3 নাম্বার হচ্ছে যে ভিশনটা দেখতে পারা যায়, আমার ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, এটা এমপ্লয়িরা দেখবে না কখনোই। ঠিক আছে, ওটা এন্টারপ্রেনারকেই দেখতে বার্স হবে। ভিউ থেকে দেখতে হবে। হ্যাঁ, বার্সাই ভিউ থেকেই দেখতে হবে। একটা সিটিও, কোম্পানির চিফ টেকনিক্যাল অফিসার, সে কি কোড করে? সে কোড করে না। সে দেখতে চেষ্টা করে, তার দেখতে পারা উচিত যে কোম্পানি টেকনোলজিক্যালি কোথায় নিয়ে যাওয়া উচিত, এটার জন্য আমার কোন লোককে হায়ার করা উচিত, কিভাবে আমি কাজ করা উচিত। সিওর কাজ হচ্ছে আরেকটু বেশি ফাইন্যান্সটাও তার দেখা উচিত। ঠিক আছে, তো এই জায়গায় আপনাকে পুরো প্রসেস যদি আপনি রেডি করতে পারেন, যে আপনার কাজ আপনি না থাকলেও হচ্ছে, দেন ইউ হ্যাভ মেড বিজনেস। বিল গেটস নাই, মাইক্রোসফট কি বন্ধ হয়ে গেছে? আজকে এলন মাস্ক না থাকলে কি টেসলা বন্ধ হয়ে যাবে? জাকারবার্গ মরে গেলে কি ফেসবুক বন্ধ হয়ে যাবে? Right. কিচ্ছু বন্ধ হবে না, অ্যাজ ইট ইজ চলতে থাকবে। এটা ভাই আপনাদের আইটি ইন্ডাস্ট্রির জন্য যতটা সত্য, আমাদের ধরেন নন আইটি যে বিজনেস গুলো আছে, এটা কি সেম, এটা সম্ভব? কেন সম্ভব না? আপনার আমাদের সামনে যদি মাল্টি মিলিয়ন ইন্ডাস্ট্রি গুলো আমরা দেখি, যেমন কাজী গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, তারপরে নাকিজ, অনেকে বেঁচে আছে, অনেকে মরে গেছে, স্কয়ারের গ্রুপস, সবাই কিন্তু বেঁচে নাই। Right. তো কোম্পানি তো বন্ধ হয়নি, সাকসেসর তৈরি করছে। এটা একটা লেভেলে বা পর্যায়ে যে হয়তো পসিবল, বাট ইনিশিয়ালি আমাদের লেভেলে তো আমাদেরকে ওই লেভেলেই প্রথম থেকেই চিন্তা করতে হবে, মানে ওইভাবে সেটআপটা তৈরি করতে হবে। ওইভাবেই চিন্তা করতে হবে যে আমি আর বিজনেস করতেছি না, আমি আসলে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করতেছি যে আমারে খেয়ে ফেলতেছে। Right. ঠিক আছে, না হলে বিজনেস তো করারই দরকার নেই, লাইফ এত পারেনি কি হবে। সবাই এন্টারপ্রেনার হও, কোর্স বিক্রির জন্য অনেক রকম সাফল্যের গল্প। ইয়ে করে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে যে এন্টারপ্রেনার আমি হইলাম, হওয়ার পর আর কি হলো, আমি যে ব্যবসাটা ইনিশিয়েটিভটা নিলাম, সে আমার দিন দিন এত পরিমাণ স্ট্রেস দিচ্ছে যে আমি ওখান থেকে আসলে কোনো ফ্রুট পাচ্ছি না। Right. আমি তার চেয়ে স্যালারি ইনকাম করলে তো হয়তো ওই সম পরিমাণ কামাই করতে আরেকটা পারতাম। আমাদের টেন্ডেন্সি থাকে যে সব নিজে করা, যে ওইটা তো আছেই। ডেলিভারি, ওগুলা তো আছেই। ওইটা আমার মাঝেও আছে। আরেকজনকে আমরা স্টেক দিতে চাই না, ওইটা দিতে চাই না। হ্যাঁ, মাইক্রো ম্যানেজিং, এটা আমাদের ভিতরে আছে। এটা হচ্ছে মাইক্রো ম্যানেজিং, যারা ওই যে কোয়ালিটি এনশিওর করতে চায়, যে তারা সবারকে কাজ দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না, নিজে আবার দেখে ওই হলো কিনা। তো এটা হয়, কিন্তু এইটা মাইনর প্রবলেম, এটা ফিক্সেবল, এটা মাইনর প্রবলেম। কিন্তু আমাদের মূল প্রবলেম হচ্ছে আমরা ব্যবসা তৈরি করি, যে ব্যবসা আমাদেরকে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে, আমাদেরকে প্রসেস রেডি করতে হবে, যে প্রসেসের মাধ্যমে আমার বিজনেসকে আমি না থাকলেও চালাতে পারি। তার প্রসেসের প্রথম প্রসেস কি? প্রথম প্রসেসটা হচ্ছে আমাকে ফাইন্যান্সিয়ালি এত স্ট্রং হইতে হবে, ফাইন্যান্সিয়াল মডেলটাকে আমাকে এত স্ট্রং হইতে হবে যে আমার বিজনেস চালাতে হলে যা যা দরকার, কারণ ফাইন্যান্সটা হচ্ছে আমার ব্লাড। ঠিক আছে, আমি যদি ফাইন্যান্স না বুঝি তাহলে আমার বিজনেস আসা উচিত না। হ্যাঁ, দেখা যাচ্ছে কি আমি স্যালারি নিচ্ছি কি আন্ডার পেইড করতেছি নিজেকে। স্যালারি নেওয়ার সময় আমি কি নিচ্ছি, আমার এমপ্লয়ের সমান স্যালারি নিচ্ছি। হ্যাঁ, কারণ কি আমার কোম্পানি বাঁচাইতে হবে, কোম্পানি বাঁচানোর জন্য আমি কম স্যালারি নিচ্ছি, কম স্যালারি নিয়ে আমি আমাকে বিজনেসকে কিন্তু আন্ডার ভ্যালু করে ফেলতেছি। আমি যখন ইনভেস্টরের কাছে যাব, ইনভেস্টর দেখবে তুমি তো ফাউন্ডার হিসেবে স্যালারি পাওয়া একটা এমপ্লয়ের সমান, বিজনেসের ভ্যালু কমে যাবে। ঠিক আছে, আমি আমার বিজনেসের ভ্যালু কমাই ফেলতেছি, আমি আমার লাইফের ভ্যালু কমাই ফেলতেছি। দেখা যাচ্ছে যে 5 বছর ধরে 1 লাখ টাকা স্যালারিতে আমি কাজ করতেছি। হ্যাঁ, বা 70-80 হাজার টাকা স্যালারিতে কাজ করতেছি, কারণ আমি ব্যবসাটাকে বড় করতে চাই, ব্যবসা আমার বড় হবে। তাহলে ব্যবসা বড় হয়ে লাভ কি? 5 বছরে যে স্ট্রেস আমার ক্ষতি করে দিল, সেই ক্ষতিটা তো রিকভার হবে না। আমি একটা লাক্সারিয়াস লাইফ, আমি একটা ভালো লাইফ লিড করতে চাচ্ছি, ইয়টে বসে ইয়ে করতে যাচ্ছি, বিজনেস ক্লাসে ট্রাভেল করতে যাচ্ছি, আমি এগুলো কখন এনজয় করব? তাই না? তো আমাকে ব্যবসাটা ওই পার্সপেক্টিভে দেখা উচিত, যে আমি ব্যবসা করে আমি আসলে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হচ্ছি না ফাইন্যান্সিয়ালি কলাপস হচ্ছি। আপনি মানে কখন ডেলিগেশন করার ইয়েটা নেন, মানে যে এখন এটা অন্যের হাতে ছেড়ে দিলেও চলবে? সো ধরেন আপনি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, সো এটা কোন স্টেজ পর্যন্ত আপনি অ্যাক্টিভলি ইনভলভ থাকেন?
তারপরে ডেলিগেশন করে দেন। আমি এখন পুরোটাই চেষ্টা করি যে ডেলিগেট করে দিতে। আমি এখন প্রোডাক্টের আইডিয়া নিয়ে আলোচনা করি পোলাপানের সাথে, যাদের সাথে আছে বোর্ডে আলোচনা করি, পেপারে আলোচনা করি, এটা এইভাবে হওয়া উচিত, এইভাবে করা উচিত। আমি এখন কাউকে সরাসরি ডিকটেট করার চেষ্টা করি না, এটা এইভাবেই করা উচিত। আমি হাই লেভেলের চিন্তা ভাবনা ঢুকাই দেওয়ার চেষ্টা করি, এইভাবে করা যায়, ওইভাবে করা যায়, তোমরা দেখো যেটা ভালো মনে করো, ঠিক আছে। দিয়ে আমি এখন আস্তে আস্তে চেষ্টা করতেছি যে টিমের উপর ট্রাস্ট বিল্ড আপ করতে, যে টিম যা করতেছে ভালো করতেছে, আমি জাস্ট গাইড করব, মেন্টর করব, আমি অত বেশি ইনভলভ হব না। সো আপনার বলা যায় মোটামুটি ইফেক্টিভলি আপনি ডেলিগেশনটা করছেন। ইফেক্টিভলি এখনো ওই লেভেলে, যে লেভেলের ডিসি নিয়ে রাখছি যে আমি নাই 6 মাস নাই, সবকিছু চলতেছে, ওই লেভেলে এখনো যেতে পারি না। এখনো মনিটরিং করতে হয়, কারণ প্রোডাক্টের ভিশনটা আমার মাথায় যেহেতু থাকে, অ্যাজ এ ফাউন্ডার আমি কি চাইতেছি ওইটা বুঝাই দেওয়ার পরও হয়তো বা দেখা যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা ওটা ধরতে পারে না, তো ওইখানে যে দেখা যায় গাইড করা লাগে। এই সাকসেসফুল ডেলিগেশনের ইয়াগুলো কি কি ভাই, আপনি কি কি স্টেপ ফলো করেন মানে ডেলিগেশনটা সাকসেসফুল হওয়ার জন্য, যে আপনি না থাকলেও চলবে জিনিসটা, মানে নতুন বা আমাদের মতো পরামর্শ কি থাকবে যে সাকসেসফুল ডেলিগেশনের জন্য সবার প্রথম দরকার হচ্ছে সবাইকে সেম পেজে থাকা। আমরা কি চাইতেছি, আমাদের প্রোডাক্টটা কি, কাস্টমারটা কে, তাকে আমি কি ডেলিভারি করতে চাচ্ছি, এই জিনিসটা সবাইকে সেম পেজে রাখা। আমি কিছু জানি, ও কিছু জানে, এরকম করলে হবে না, সবাই সেম পেজে আছে, ইনফরমেশনটা ওপেন হইতে হবে, সবাই সেম পেজে আছে, ঠিক আছে, যে আমরা কি করতে যাচ্ছি, আমরা কোথায় যেতে চাচ্ছি, আমাদের প্রোডাক্ট এন্ড গেমটা কোথায়, এন্ড গেমটা বুঝতে পারা। 2 নাম্বার হচ্ছে এই যে প্রসেসগুলো রেডি করা, আমরা এই মাসে কতটুকু যেতে চাচ্ছি, 3 মাসে কতটুকু যেতে চাচ্ছি, 6 মাসে কতটুকু যেতে চাচ্ছি, খুব বেশি লম্বা সময়ের জন্য যাওয়া না। এই যে এই জিনিসগুলো যখন আমরা সেট করে ফেলি, এবার কার রোল কি, কিভাবে করতেছে, ডেইলি এবং উইকলি আমরা রিপোর্টিং গুলো ঠিকঠাক মতো এনশিওর করতেছি যে সে সবাই যা যা আমরা কাজগুলো নিছি সেই কাজগুলো সে ঠিকঠাক মতো করতে পারতেছে। সুপারভিশনটা কিভাবে করেন? আপনাদের তো অনলাইনে সুবিধা কি আইটি সেক্টরে? হ্যাঁ, মানে কাজগুলো ইভেন আমরা অনলাইনে, আমি বেসিক্যালি অনলাইনে থাকি, বাদ বাকি সবাই তো ফিজিক্যালি অফিসে থাকে। তো বাংলাদেশ এখনো মানে রিমোট কালচার বা অফলাইনে থেকে কাজ করার জন্য এখন ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ রেডি না, কারণ আমাদের বাসাগুলো ছোট, রুম থাকে না, একটা রুমকে যে আমি অফিস বানাবো এটা অনেক লাক্সারি অনেকের জন্য, ঠিক আছে। তো এইসব জায়গা থেকে রিমোটলি প্রোডাক্টিভিটি আসে না, তো আমরা অফিসেই আসলে প্রেফার করি সবাই অফিসে কাজ করবে। আমি একমাত্র রিমোটে থাকি, আরো 2-3 জন আছে রিমোটে। তো ওইখান থেকে আসলে আমরা রিপোর্টিংটা করি, আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে রিপোর্টিং করি না। আমাদের যেমন প্রতিদিন অফিসে ঢুকলেই সে রিপোর্টিং করতে আজকে কি করবে না করবে, আমাদের রিপোর্টিং চ্যানেল আছে, রিপোর্টিং করে। দেন আমাদের লার্নিং চ্যানেল আছে, তাকে ম্যান্ডেটরি রিপোর্ট করুক আর না করুক, লার্নিং কি করছে সেটাও রিপোর্ট করতে হয়। আজকে কি শিখলো, আজকে কি শিখলো, গতকালকে কি শিখছে, তার প্ল্যান কি, এটা শেয়ার করতে হবে, এটা না হলে ফাইন হয়ে যায়, ঠিক আছে। আমরা স্ট্রিক্টলি ফাইন করি যে তুমি কিছু যদি লার্নিং না করো তাহলে তোমার ফাইন দিতে হবে, ঠিক আছে। এবং পোলাপাইন ফাইনও দেয়, ফাইন দিয়ে, ফাইন দেওয়া বলতে অফিসকে ফাইন দেওয়া না, সবাই মিলে খাওয়া দাওয়া করা, লেট করলে 3 দিন লেট করলে খাওয়াইতে হবে সবাই। হ্যাঁ, তো আমাদের ফাইনটা হয় লার্নিং এ, যদি কেউ লার্নিং মিস করে, কেউ কমপ্লিটলি রিপোর্ট করতে মিস করে যে আমি কি কি শিখছি, তাহলে সেটা ফাইন হয়। প্লাস হচ্ছে যে যা লার্ন করতেছে সেটা আবার প্রতি সপ্তাহে আবার অন্যকে ইয়ে করতেছে যে আমি এই সপ্তাহে এটা শিখলাম, এখান থেকে তোমরা কি শিখতে পারো। তো এই জিনিসগুলা কালচারের ভিতরে নিয়ে আসা, প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসা। বাট ডেলিগেশনটা হচ্ছে যে আমি আমার কাজকে কতটুকু ইফেক্টিভলি আসলে ট্রাস্ট করতেছি আরেকজনের উপরে। আমার আরেকজনকে একটা কাজ ডেলিভারি করার জন্য তার উপরে ট্রাস্ট রাখতে হবে, যে আমি তাকে ট্রাস্ট করতেছি যে সে কাজটা করে আসতে পারবে, কিন্তু 100% সে করতে পারবে না আমার মতো, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। এই জন্যই তো ডিফারেন্স একটা ফাউন্ডার একটা এমপ্লয়ের মধ্যে। আমাকে ওই ট্রাস্টটুকু রাখতে হবে, সেই যতটুকু করছে নিয়ার পারফেক্ট ইজ গুড ইনাফ, পারফেকশনের পিছনে দৌড়ানো যাবে না। সো এখানে আমার একটা পার্সোনাল একটা থিওরি আছে যে 80-20 থিওরি। 80-20 থিওরিটা এটা এরকম যে ধরেন আপনি একটা প্রসেসে থাকলে, আপনি ফুল টাইম যদি বাংলাদেশে থাকতেন, আপনার অফিস ধরেন আপনি 100% আউটপুট পাইতেন। বা ধরেন একটা যদি আমি টিপিক্যাল মুদির দোকানদার এক্সাম্পল দেই, যে মুদির দোকানদাররা তো স্কেল আপ করতে পারে না, ওরা একটা দোকানে ঢুকে সারা জীবন ওইটাতেই সীমাবদ্ধ থাকে, কারণ ওরা ওই ফুল টাইম ওইখানে সে এঙ্গেজ থাকে। সো ও 100% এর জন্য যে ও যদি একটা লোক রাখে, ও হয়তো চুরি করবে বা কাস্টমারকে ঠিক মতো সার্ভিসটা দিতে পারবে না, ও থাকলে যেটা দিত। সো তার কি 20% ফল করলো, সে 80% পাইলো ওই প্রসেসটা থেকে। এখন সে যদি 100% এর পিছনে ছুটে আর সে যদি 80% কে অ্যাকসেপ্ট না করে, তাহলে তার লসটা দেখেন। সে যদি ওই 80% নিয়ে হ্যাপি থাকে, সে কিন্তু উইদিন 5 ইয়ার্স এরকম আরো 5টা ভেঞ্চার সে রেডি করতে পারবে। তার মানে 5টা যদি 80% করে পায়, মানে 50 40, 400% সে এক্সট্রা কিন্তু পাইলো
ওই 100%-এর পিছনে যদি ছুটে তাহলে কিন্তু সে 400% পাচ্ছে না গেইন, এবং এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়বে। নেক্সট 5 ইয়ার্সে এটা হয়তো 4000% হবে, 10,000% হবে। সো ওই অপরচুনিটি গুলো কিন্তু মিস হইতে থাকে। সো আমাদের আসলে ফাউন্ডাররা এই মাইন্ডসেটে থাকি যে আমরা 100%ই নিব, কোনো লিকেজ হওয়া যাবে না, হ্যাঁ, কোনো কাউকে এক্সট্রা যে স্যালারি দিব, হ্যাঁ, এই ডেলিগেশনের জন্য একটা ভালো পিপল হায়ার করা, যে ডেলিগেটেড কাজটা ভালো উঠে আনতে পারবে, এইটাতে আমরা আসলে স্পেন্ড করতে চাই না বা এই স্যাক্রিফাইসটা করতে চাই না। এটা আমার কাছে একটা বড় বাধা মনে হয় যে ডেলিগেশনের ক্ষেত্রে। 80-20 প্রিন্সিপাল তো বিজনেসের বেসিক প্রিন্সিপালস আর কি। হ্যাঁ, আমাদের 80% কাজের মানে রেজাল্ট ওইটা আরেকটা থিওরি ভাই, 80-20 ওটা আরেকটা থিওরি যে নিজের কাজগুলা 80% কাজ, যেমন আমাদের 80% রেভিনিউ আসে 20% ক্লায়েন্ট থেকে। রাইট রাইট। তো এটা বেসিক একটা রুলস আর কি, বিজনেস এভাবে কাজ করে। তো এই আর কি যে আমাদের বিজনেস আমরা ওই যে মুদি দোকানের মতোই সীমাবদ্ধ থাকি। এখান থেকে গ্লোবালি যাইতে হলে আমাদেরকে ওই চিন্তাটা বাড়াইতে হবে, পরিধিটা বাড়াইতে হবে। যে স্কোপ অনেক বেশি আছে। হ্যাঁ, স্কোপ বেশি আছে। এখন ধরেন আইটি পডকাস্টের সবচেয়ে কমন কোশ্চেন আমরা চলে যাব। দুইটা কোশ্চেন। হ্যাঁ, কমন কোশ্চেন নাম্বার 1 যে এআই এর একটা আমরা বিস্তার দেখছি আমাদের চারপাশে। আমি পার্সোনালি খুবই অ্যামেজড এআই এর পারফরম্যান্স দিয়ে, যে এই যে কাজগুলো করতেছে, মানে একদম নন টেক ফিল্ডেই যে আউটপুটগুলো পাচ্ছি। সো আমি রিয়েলি অ্যামেজড। এটা তো আপনাদের আইটি সেক্টরে অনেক বড় একটা থ্রেড বা অপরচুনিটি অনেকে বলে। সো আপনি এটাকে কিভাবে দেখেন ভাইয়া, যে এআই ইজ ইট আ থ্রেট অর অপরচুনিটি? আমি কিভাবে দেখি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা জেফ্রি হিনম্যানের নাম শুনছেন কিনা? জেফ্রি হিনম্যান বা হোয়াটএভার, আমি নাম এক্স্যাক্টলি এর ক্ষেত্রে দুর্বল মনে রাখার ক্ষেত্রে। ওনাকে গডফাদার অফ এআই বলা হয়। রাইট, ওই ডায়েরি অফ এ সিইও, ওই পডকাস্টটা আমি দেখেছিলাম। হ্যাঁ, ও তো খুব হতাশ। হ্যাঁ, ওনাকে হতাশ না বেসিক্যালি, মানে খুব ভয় ভীত আর কি। তো তাকে গডফাদার অফ সিইও বলা হয় বিকজ এআই বলা হয় বিকজ সে যে নিউরাল নেটওয়ার্কটা, যেটা যে এআই যেভাবে কাজ করে সেটা সে ডেভেলপ করছে। সে ফিজিক্সে নোবেল বিজয়ী এবং সে হচ্ছে অ্যালেন টিউরিং পুরস্কার পাইছে, যেটা আইটিতে অস্কার বলা হয়। তো এরকম তার আর অনেক প্রাইজ আছে। তো নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট এবং এটার উপরে সে কাজ করার কারণে তাকে গডফাদার অফ এআই বলা হয়। তো অ্যাকর্ডিং টু হিম, যে এআই এর যেই স্টেজে এটা ডেভেলপ হচ্ছে এবং এটা যেই জায়গায় যাচ্ছে, হ্যাঁ, আমাদের ভয় পাওয়া উচিত। এবং এআই এর সে 2023 সালে গুগল থেকে শুধু চাকরি ছাড়ছে এই কারণে এখন যে সে মানুষকে এআই এর ব্যাপারে অ্যাওয়ার করতে পারে। গুগলে থাকা অবস্থায় সে অ্যাওয়ার শুনেছি। হ্যাঁ, গুগলে সে হচ্ছে চাকরিটা ছেড়ে দিছে মানুষকে, যাতে সে এআই এর এই ব্যাড সাইড গুলো নিয়ে অ্যাওয়ার করতে পারে। এখন এআই এর দুইটা ব্যাড সাইড আছে। এর একটা ব্যাড সাইড হচ্ছে যে ব্যাড পিপল ইউজিং এআই ইন এ ব্যাড ওয়ে। ঠিক আছে, এআই এর অনেক ভালো গুড সাইড আছে, মেডিকেলে আছে, তারপরে টেকে আছে, অনেক জায়গায় আছে। বাট এর ব্যাড সাইড হচ্ছে যে ব্যাড পিপল ইউজিং ইন এ ব্যাড ওয়ে। এটা হচ্ছে যেমন লাইক সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে। সাইবার ক্রাইম এখন 2023 থেকে 2024-এ 1200 গুণ বেড়ে গেছে। ঠিক আছে, 1200 টাইমস। এআই কিভাবে হেল্প করছে? এআই অনেক অ্যানালাইসিস করতে হেল্প করতেছে তাকে, হ্যাকিং এ, তারপর তার সাইবার বুলিং করার জন্য অনেক কিছু ডেটা আগে একটা মানুষের জন্য অ্যানালাইসিস করা কঠিন হয়ে যেত। লেটস সে আমি 1 মিলিয়ন কোড বেজের একটা কিছু পাইছি, হ্যাঁ, যেটা আমার অ্যানালাইসিস করতে হবে, আমি তো ম্যানুয়ালি যখন চেক করতে যাবো এটা তো আমার জন্য অনেক কঠিন। এআই কিন্তু এখন খুব সুন্দর পেশেন্টলি সব ইন্ডেক্স করে বলে দিতে পারতেছে এর মধ্যে ভালো আছে কোনটা, খারাপ আছে কোনটা। সাইবার ক্রাইসিস বেড়ে যাচ্ছে। দেন মিলিটারিতে আমরা দেখতে পাচ্ছি যে এআই ইউজ হচ্ছে। এই যে ফিলিস্তিনের উপরে যে, গাজার উপরে যে ইসরায়েলের যে বর্তমানে যে জেনোসাইডটা হচ্ছে, ম্যাসিভ লেভেলে এআই ইউজ হচ্ছে। হিউম্যান ডিটেক্ট করে সেখানে বম্বিং করা থেকে শুরু করে বোমা করা। দেন এআই দিয়ে ওই ভদ্রলোকেরই লোকেশন ডিটেক্ট করা, জেফ্রি হিনম্যানেরই ওনার প্রেডিকশন যে এআই দিয়ে মানুষিক কিছুদিন পর ভাইরাস করবে, বায়োলজিক্যাল ওয়েপন তৈরি করবে। ঠিক আছে, বায়োলজিক্যাল ভাইরাস তৈরি করবে এআই দিয়ে। তো ব্যাড পিপল ইউজিং এআই ইন এ ব্যাড ওয়ে, এটা একটা হচ্ছে এআই এর ডার্ক সাইড। সেকেন্ড এআই এর ব্যাড সাইড হচ্ছে এআই কুড ডেভেলপ ইটসেলফ অ্যান্ড মেক ইউ অ্যাজ হিউম্যান ইররিলেভেন্ট। ঠিক আছে, তো এটা হওয়ার পসিবিলিটি কতটুকু উই ডোন্ট নো। আমরা এতদিন সায়েন্স ফিকশন মুভিগুলোতে দেখছি, বাট ইটস হাইলি প্রবাবল যে 2030 সালের আগেই আমরা এআই এর অনেক কিছু দেখে ফেলবো যেগুলো আমরা কখনো চিন্তা করি না। কারণ 1 বছরে যে ইমপ্রুভমেন্ট করছে 23-24 এর মধ্যে যে এআই যে আনপ্রেসিডেন্টেড ওয়েতে গ্রো করছে, আনবিলিভেবল। নাও অ্যাজ এ বিজনেস
আমাদের এটা হয়ে গেছে এখন দোধারা ছুরির মতো, হ্যাঁ, হুম। যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে কাটবে। আমি যদি এখন এআই ইমপ্লিমেন্ট না করে আমি বিজনেসে পিছিয়ে যাব, আর আমি যদি এআই ইমপ্লিমেন্ট করি তাহলে লোক অ্যাজ এ রেজাল্ট Replace হয়ে যাবে। অনেক লোক রিপ্লেস হয়ে যাবে। এটা হচ্ছে ইনএভিটেবল, ঠিক আছে। আমি বিজনেস যদি টিকায় রাখতে হয় আমাকে এআই এনেবল করতে হচ্ছে, আমাকে এই কাজে লাগাইতে হচ্ছে। কিন্তু আমি যদি না ইউজ করি আমি বিজনেস ইরিলেভেন্ট হয়ে যাব কিছুদিন পরে। আবার আমি যদি প্রপারলি বিজনেসে এআই ইমপ্লিমেন্ট করি তাহলে হিউম্যান রিপ্লেস হয়ে যাচ্ছে। সো আমি আটকাইতে পারবো না এটাকে হুম। কোনোভাবেই, ঠিক আছে। কারণ এজ এ কাস্টমার সাপোর্ট সলিউশন আমরা যখন বানাচ্ছি, আমরা যত বেশি এআই এর ইন্টিগ্রেশনটা ভালোভাবে দিব তত বেশি হিউম্যান ডিপেন্ডেন্সি কমে যাবে। সো আগে যে কোম্পানির 10টা এজেন্টে কাজ হতো তার এখন হয়তো বা 4টা এজেন্টে চলে আসবে, 2টা এজেন্টে চলে আসবে, একটা এজেন্টে চলে আসবে, একটা এজেন্টে চলে লাগবে না। হ্যাঁ, কিছুদিন পর হয়তো বা আমরা আরো 2 বছরের পরে যে দেখবো যে আর একজনও লাগতেছে না, সে এআই নিজেকে ট্রেন করে করে সে রিপ্লাই দিতেছে। তো এখন অলরেডি এআই এর এজেন্টিক ফ্লো চলে আসছে। সে বিলিং এর জন্য আমার একটা এজেন্ট আছে, লজিস্টিকের জন্য আমার একটা এজেন্ট আছে, সাপোর্টের জন্য আমার একটা এজেন্ট আছে। সাপোর্ট এজেন্ট যখন সাপোর্টের জন্য আসছে এআই কিন্তু সবগুলা সাপোর্ট এজেন্ট কাছে জিজ্ঞাসা করলো যে আমার এই প্রোডাক্টের বিল করতে পারবে কিনা, সে বুঝবে যে এখন আমার বিলিং এজেন্টের কাছে যেতে হবে। বিলিং এজেন্টের কাছে কিন্তু আমার স্ট্রাইপ, প্যাডেল, পেপ্যাল সবগুলোর অ্যাক্সেস আছে। বিলিং এজেন্ট সে বলে দিল যে কাস্টমার ইমেল অ্যাড্রেস হচ্ছে এমন, অর্ডার আইডি হচ্ছে এত, তার বিলে অ্যাডজাস্ট করতে হবে। বিলিং এজেন্ট করে তারা জানাই দিল এবং ইটস হ্যাপেনিং নাও, ঠিক আছে। ইটস হ্যাপেনিং নাও, এখন 2025 সালে এটা চলতেছে। দিস ইজ নট সায়েন্স ফিকশন, ঠিক আছে। তো এআই আমি না ইউজ করলে আমার হবে না, আবার এআই ইউজ করলে আমার হবে না। সো এআই এর ইউজের জন্য এই যে জেফরি হেনম্যান ভদ্রলোকেরই স্টুডেন্ট ইলিয়া স্কভিচ না কি জানি নাম, যেটা ওপেন এআই এর ফাউন্ডার, যে অলরেডি ওপেন এআই ছেড়ে দিছে, ঠিক আছে। তার স্টুডেন্ট যে ওপেন এআই ছেড়ে দিছে কারণ হচ্ছে এই সেফটি কনসার্নের কারণে। ওপেন এআই ইজ এ, আমি বলবো যে ক্যান্সার আমাদের এখন পৃথিবীর আমি জন্য। খুবই অ্যাফ্রেড পার্সোনালি। আমি এর রিসেন্টলি আমি মাঝখানে আমি ইউজই করি নাই। ওই ইউজ না করলেও আমাদের এখন কোনো উপায় নাই। করে দেখতেছি ভাই এটা কি জিনিস ইয়া আল্লাহ, মানে একটা টেক্সট থেকে আমি একটা ওকে আমার ব্যানার দিলাম, ওই যে আমি গরুর খামার করার আগে একটা ট্রেনিং করাই, ওইটার ফাইলটা আমি হারাই ফেলছি, এআই ফাইলটা। ওকে জেপিজি দিলাম, বললাম যে তুমি এটা আমারে ইয়া করে দাও, এখানে কি কি টেক্সট আছে এটা লিখে দাও। ও লিখে দিল। আমি বললাম যে এটার একটা ওয়ার্ড ইয়াতে ফাইলই তুমি বানায় দাও, এটা জেপিজি বানায় দাও। হ্যাঁ, সে চেষ্টা করছে এখন। যদি এটা ইয়া ছিল, তারপর ধরেন কোন একটা টেক্সট দিলাম বড়, সে লিখে দিল ওইটা আমার, ওকে ওই বলতেছে আমি কি তোমাকে এটা ডাউনলোড করা ফাইল দিব, ওয়ার্ড ফাইল দিব, তুমি খালি ডাউনলোড করো। মানে এটা তো ভাই এটা টু মাচ, মানে এই ডিপেন্ডেন্সি। হ্যাঁ, এবং এই যে আমাদের কিছুদিন আগে একটা এআই মানে ওয়ার্কশপ হলো এআই এর উপরে, ওটা আমরা আরো করব সামনে। ওই ওয়ার্কশপে আমি একটা রিসার্চ দেখালাম, এমআইটি একটা করা রিসার্চ, যে এআইটি করা মানে এআই ইউজ করা লোকজন ভার্সেস সার্চ ব্যবহার করা লোকজন ভার্সেস ব্রেইন ইউজ করার, ম্যানুয়াল ইউজ করা লোকজনের মধ্যে ব্রেইনের যে কগনিটিভ পাওয়ার, এটা হিউজ ডিফারেন্স হচ্ছে। যে একটা লোককে তার নিজস্ব টপিকসে এসে লিখতে দেওয়া হয়েছে, একটা লোক একটা গ্রুপ অফ পিপলকে, যে তুমি যেটাতে মন চায় তুমি এসেটা লেখো। লেখার পর কিছুক্ষণ পরে তাকে কোড করতে বলা হয়েছে যে তুমি যে এসেটা লেখছো সেখান থেকে কোড করো, এই টপিকসটা কোড করো বা এই জিনিসটা কোড করো। সে পারে নাই। 18 জনের মধ্যে 17 জনই পারে নাই এআই নিয়ে যারা ইউজ করছে। কিন্তু যারা গুগল বা ব্রেন ইউজ করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 4-5 জন পারে নাই, বাদ বাকি 87% লোকজন পারছে। তো এআই আপনাকে কি করছে, ব্রেন ডেড করে ফেলতেছে। এআই আপনি কি লেখছেন একটু আগে আপনি নিজে জানেন না ভাই, এখনো ফোন নাম্বার মুখস্থ করার ট্রাই করি। হ্যাঁ, এবং এটা কাজে দেয় ভাই, হেভি। আমার বাসার সবার নাম্বার আমার মুখস্থ। ইটস এ ব্রেন এক্সারসাইজ। হ্যাঁ, খুব ইজি। আমরা ডায়াল করার চেষ্টা করি, আমি ফোন বুক থেকেও বের করি না অনেক সময়। আমরা কিন্তু প্রি মোবাইল যুগে যারা গ্রামীণ ফোন 10 টাকার সিম ছিল ওই সময়, আমরা কিন্তু সব মোবাইল নাম্বার মুখস্থ রাখতাম এবং মিস কল মারতাম সবাইরে, ঠিক আছে। মিস কল আবার আরেকজনের ফোন থেকে ফোন দেওয়া, তখন তো নাম্বার মুখস্থ ছাড়া। তো আমরা যদি ওই সময় পারতাম এখন আমাদের পারা উচিত, কিন্তু আমরা এখন পারি না কেন? আমাদের ওভার ডিপেন্ডেন্সি হয়ে গেছে মোবাইলের উপরে। ভাই ওমুকে ফোন দাও। হ্যাঁ, এখন ডায়ালও অন করা লাগে না, সময় নেই। তো এই ডিপেন্ডেন্সি গুলো কি হইতেছে, আমরা ব্রেন থেকে যত ডিপেন্ডেন্সি অফলোড করে দিচ্ছি আমাদের ব্রেন তত বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, ব্রেন তত বেশি কগনিটিভ ডেপথ বলে এটাকে, ঠিক আছে, যে আমাদের ব্রেইনে তত বেশি ডেপথ জমা হইতেছে, বাকি পড়তেছে, এবং আমাদের এটা লং রানে আমরা প্যারালাইজড হয়ে যাব অ্যাজ এ নেশন। তো এই জায়গা থেকে বের হইতে গেলে আমাদেরকে ইফেক্টিভ ওয়েতে এআই ইউজ করতে হবে। অর্থাৎ যেমন একটা 10 বছরের বাচ্চার হাতে একটা গান তুলে দিলে যেই ক্ষতিটা হয়, এআই কেও আমাদেরকে সেই লেভেলে ট্রিট করতে হবে যে সে কিভাবে এটা ইউজ করবে, ঠিক আছে। একটা বাচ্চা থেকে শুরু করে বুড়া সবাইকে তার প্রফেশনে এআই এর কাজ কমায় আনতে হবে। যে আমি ইমেল লিখতে পারা এটা বেসিক যোগ্যতা। এটা কি আমরা আটকাইতে পারবো এআই এর গ্রোথটা? বা এআই এর গ্রোথ আমি আটকাইতে পারবো না, কিন্তু আমার নিজের সেলফ ডেভেলপমেন্ট তো আমি আটকাইতে পারবো, আমাকে করতে হবে। আমার কাছে একটা ধারণা ভাই, ধরেন এই এআই এর যে ব্যাপারগুলো আসতেছে, ওই যে আমরা এখন এন্টিক পিস ধরেন কোন জিনিস আর্ট অনেক দাম দিয়ে কিনি না, হয়তো
এআই এর মাধ্যমে এই যে আমাদের যে ক্রিয়েটিভ কাজগুলো সব রিপ্লেস হতে থাকবে। এরপর আরেকটা ফেজ আসবে যখন হিউম্যান মেড জিনিসগুলা অনেক এক্সপেন্সিভ হবে। যে হুম আপনার একটা আর্ট করা, এটা হিউম্যান আর্ট বা একটা হিউম্যান গান, হ্যাঁ, বা হিউম্যান মিউজিক বা যেকোনো হিউম্যান বই লেখা, এই জিনিসগুলার আমার মনে হয়, বা হিউম্যান ডক্টর আপনাকে কনসাল্ট করতেছে, এআই কিন্তু ডক্টরি প্রফেশনও মনে হয় অবসলিউট করে দিবে। আগে আমরা মেশিন ইউজ করতাম কাপড় কাচতে, হ্যাঁ। কিছুদিন পর মেশিন আমাদের কাজ করবে, ক্রিয়েটিভ কাজ আমরা কাপড় কাচবো, কাপড় কাচবো, কারণ আমাদের আর করার কিছু হাল থাকবে চাষ না। করবো। আমাদের করার কিছু থাকবে না। এই যে জেফরি হিনম্যান উনি ভাই বলছেন আমি আইটির প্লাম্বিং করতে। এই আমি একমাত্র আপনাকেই পাইলাম যে আসলে আইটি সেক্টরে তিনি এইভাবে বলতেছেন। সবাই আসলে এতদিন একটু অ্যাভার্সিভ ছিল যে না আইটি এআই কি হবে, এআই তো একটা টুল, এআই ছুরির মতো, আমরা এটা ইউজ করব, আমাদের কাজে লাগাবো। বাট আপনাকে একমাত্র পাইলাম যে আসলে অ্যাকনলেজ করলো এই ডেঞ্জারটা। হ্যাঁ, এটা রিয়েল। আপনি যতক্ষণ এটার ডেঞ্জারটা অ্যাকনলেজ না করবেন ততক্ষণ পর্যন্ত এটার ডেঞ্জার দেখতে পাবেন না। এটার ডেঞ্জার তো আসতেছে। এই যে মাইক্রোসফটে আমি সেদিন আমাদের ওয়ার্কশপে রিয়েল টাইম আমি হচ্ছে চাকরি চলে গেছে এই গত 6 মাসে কতগুলো কোম্পানির আমি দেখাইছি, ওই যে ইয়ে ছিল তখন, তাই না? তো মাইক্রোসফটে 9,000 লোক নাই, আইবিএম এ 5,000 লোক নাই, এই জায়গায় 5,000 লাস্টে সাইটেশনে হচ্ছে যে এগুলা বিকজ অফ এআই ইউজ কেস গুলা এআই রিপ্লেস আমি করে ভাই দিচ্ছে। এই যে আমি এই মানুষগুলো কই যাবে? কই যাবে? সে এই 6 মাসে আহ, 500,000 মানুষ ছাঁটাই হয়েছে। এই 500,000 লোক কই যাবে? ও তো আর কোনো ফিল্ডও নাই। ও যে অন্য একটা কোম্পানিতে যে কাজ করবে, ওই কাজটা করবে, ওই ফিল্ডেও কেউ নাই। তাকে তো কোনো না কোনো ভাবে কাজ করে খাইতে হবে। হ্যাঁ, অন্য কোম্পানিতে জয়েন করতে হবে, বিজনেস ওপেন ওই করতে হবে। স্কোপও তো নাই। এখন ধরেন এটা শুধু গত 1 বছরের আমি রিপোর্ট বলতেছি যে 500,000 লোক শুধু ইউএস থেকে হাওয়া হয়ে 5 গেছে। বছর পর কি হবে ভাই? তাহলে টোটাল ওয়ার্ল্ডে কত লোক গেছে? এই লোকগুলা কর্মসংস্থানগুলা কোথায় হচ্ছে? মিলিয়ন্স টোটাল ওয়ার্ল্ডে দেখা, যদি আমি স্ট্যাটিস্টিক্যালি দেখি যে 2024-এ হয়তো বা মিলিয়ন্স লোকের চাকরি গেছে টোটাল ওয়ার্ল্ডে। হ্যাঁ, এর মধ্যে ধরেন 50% ধরলাম এ এর কারণে গেছে, 500,000 লোকের চাকরি এ এর কারণে গেছে। এটা 2025 সালে এসে এটা আরো বাড়বে, 7 লাখ 8 লাখ হবে, এরপরে যে মিলিয়ন্স হবে এটা, এবং এটা কম্পাউন্ডিং স্কেলে বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে লোকগুলা কোথায় যাবে? এটা তো আমি দিব্যি দেখতে পাচ্ছি। এটার জন্য আমার খুব বেশি ভিশনারি হওয়া লাগতেছে না। তো এই লোকগুলা তো মানুষ, এই লোকগুলা কই যাবে? এই লোকগুলা তখন ওই যে গরুর খামার করতে হবে, হাল চাষ করতে হবে, যে জেফরি হিনম্যানের কথা অনুযায়ী প্লাম্বিং করতে হবে, সে প্লাম্বিং এর কথা বলছে, প্লাম্বিং এ ফেরত যেতে হবে। কিন্তু বাংলাদেশের কনসেপ্টে প্লাম্বিং কাজ হবে না, ইউএসএ তে কাজ হতে পারে। তো বেসিক এই কাজগুলোতে কাপড় কাচা, প্লাম্বিং করা, এগুলা ময়লা সাফ করে, এগুলোতে আমাদের আসতে হবে। ভাইরাস ক্রিয়েটিভ কাজগুলো সব এআই করবে। কারণ আমাদের আউটপুট দেন ভাই এখন আপনি। একটা ম্যাসিভ কবিতা আউটপুট, লিখতে আপনি দেন, তো মিলাতে পারবেন না ওর মিলে output যায়। skill এবং এর সাথে। এখন ওরা বলে দাও যদি হিউম্যান টাচ ওয়ালা কবিতা লিখে দিও, হ্যাঁ বা হিউম্যান টাচ ওয়ালা আর্টিকেল লিখে দাও। হ্যাঁ, ও এটাই ওইভাবে দিতেছে। হ্যাঁ। আরে এবং ও আবার বলে কি এনগেজিং করে দেবো আরেকটু। হ্যাঁ। হ্যাঁ দাও। তা আমাদের মানুষরা এখন ভাই AI আমি এটা আমি ভিডিও দিছি ইয়াটা। আমি তো বললাম না মাঝখানে এআই ইউজ করি নাই, চ্যাট জিপিটি ইউজ করি নাই, মানে ওই কনজারভেটিভনেসটা জায়গাটা থেকে আমি সেদিন ওরে বললাম, আমি তো কোড টোড পারি না, আমি তো নন টেক লোক, বাট ওই ওয়ার্ডিং আমার ওই পিএইচপির একটা কোর্স করা ছিল, কিছু জার্গন টার্গন জানি। তা আমি ওরে র্যান্ডমলি যে বললাম যে আমাকে একটা ক্যালকুলেটর বানাবো, তুমি জাভা স্ক্রিপ্টে একটা আমাকে ক্যালকুলেটর বানায় দাও, কোড করে দাও। ওমা উইদিন ওয়ান শট পারফেক্ট। সেকেন্ড হ্যাঁ সে কোড করে দিল। ওইখানে আবার সে আমাকে বলে দিল যে তুমি এইটা নোটপ্যাডে কপি করো, করে সেভ করে তুমি যে কোনো ব্রাউজার ওপেন করো। হ্যাঁ, ওয়ান শট এবং পারফেক্ট। আমি ওইটা করলাম, নোটপ্যাড প্লাস প্লাস নামাইলাম, আমার তো ছিল না, নামায় ওটা এইচটিএমএল এ সেভ অ্যাজ করে জাস্ট ব্রাউজার ওপেন করে দেখি ভাই, মানে একদম রিয়েল টাইম হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর। ওয়ান শট পারফেক্ট। জাস্ট এক লাইন আমি লিখছি যে আমাকে একটা এইচটিএমএল এ কোড করে দেবো, Exactly. ক্যালকুলেটর ইজ হিয়ার। এক্স্যাক্টলি। এই জিনিসটা করতে আগে কত লোক, কত সময়, কত মেধা ব্যয় করতে হতো। সো এআইটা আমার কাছে মনে হয় যে ওয়াইফের মতো। এখন হানিমুন পিরিয়ড চলতেছে, যা করে তাই ভাল লাগে। ঠিক আছে? বিয়ের পর যেমন হয়, হানিমুন পিরিয়ডে বউ যা করে তাই মিষ্টি লাগে, তাই ভাল লাগে। ঠিক আছে? 20টা বছর সংসার করার পরে যে টের পাওয়া যায়, বা 20 বছর তো অনেক বেশি বলে ফেলাম, 5 বছর সংসার করার পরে টের পাওয়া যায়। তখনও বুঝাবে যে ও কি জিনিস। তো এআইটা আমাদের বাংলাদেশে যার কাছে জিজ্ঞাসা করা হোক, সবাই এখন ওই হানিমুন পিরিয়ডের মতো আছে। সবার কাছে সব মজা লাগতেছে, কিন্তু এই যে মজা লাগার কারণে যে তার স্কিল নষ্ট হয়ে যাচ্ছে। সে আমি একটা ইমেল লিখতে পারি না এআই ইয়ে ছাড়া, হেল্প ছাড়া। ঠিক আছে? পোস্ট লিখে নিচ্ছি আমি বাংলায়, ফেসবুকে। হ্যাঁ, আগে কিন্তু আমরা লিখতে পারতাম। আমি ওরে বলতেছি তুমি লিংকডইনে আমার একটা ইংরেজিতে পোস্ট লিখে দাও। আমি কিন্তু ইংলিশে ভালো ছিলাম না, হ্যাঁ, এখনো হয়তো আছি। আমি তো এই পোস্টটা আগে লিখতে পারতাম। হ্যাঁ, আমি ফেসবুকে যে বাংলায় হোক ইংরেজিতে হোক পোস্ট লিখতে পারতাম, কিন্তু এখন আমার কি হইতেছে, মনে হচ্ছে যে না আমি ওর একটু কন্টেক্সট দিয়ে বলি, তুই বাকিটা লিখে দে। তাই হইতেছে। কিছুদিন পর ছেড়েও দেওয়া লাগবে না, মুখে মুখে বলবো বা আমি চিন্তা করবো, হয়ে যাবে। এই যে স্যাম ওপেন এআই
একটা নতুন প্রোডাক্ট কিনছে, জনি ইভের যে প্রোডাক্টটা, নিউরোর সাথে কানেক্ট না ওপেন এআই হচ্ছে আইও একটা প্রোডাক্ট কিনছে, এই যে জনি ইভ অ্যাপেলের যে চিফ ডিজাইনার ছিল, কোম্পানির নাম হচ্ছে আইও, হিউজ $6 বিলিয়ন দিয়ে কিনছে, যাদের কোনো প্রোডাক্টই নেই, ঠিক আছে। তা আইওর কাজ হচ্ছে কি, আইওর কাজ হচ্ছে এই যে ডিভাইস তৈরি করা, এমন একটা ডিভাইস তৈরি করা যেটা সিমলেসলি মানুষের সাথে কাজ করবে এবং এআই ওটার সাথে কাজ করবে। সো আই অ্যাজিউম মানে যে নিউরোর এটা সাথে কানেক্টেড থাকে। নিউরাল, যেটা ইলন হুম। মাস্ক অলরেডি করতেছে নিউরাল নেটওয়ার্ক দিয়ে, ঠিক হুম, আছে। তো ওই সিমিলার কনসেপ্টেই ওরা নিয়ে আসতে যাচ্ছে যে মানুষের চিন্তা করবে, এআই এটার আউটপুট দিবে, ওরা মানুষকে কন্ট্রোল করার জন্য চিপ বসাবে, কিছুদিন পর মানুষকে একটা অফার দিবে যে তুমি যদি এই চিপটা বসাও, তাহলে চিপটা বসালে তুমি এখন এই কাজ 10 Easily টাইম করতে ফাস্টার পারবে। করতে পারবা, মানুষজন ওটাতে সাবস্ক্রাইব করবে, তারপরের ফেজ হবে এটা ম্যান্ডেটরি করে দিবে। ওটা সাবস্ক্রাইব করে ওই চিপ বসাবে, হয় মাথায় বসাবে, হাতে বসাবে, কাঁধে বসাবে, আই ডোন্ট নো, বাট ওই চিপে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার কারণে সে ওদের স্লেভে পরিণত হবে, আই ক্যান গ্যারান্টি। ভাই ভয় লাগতেছে, আমি আর এই ইউজ করুন না। আই ক্যান রাইট ইট ডাউন নাও, এই পডকাস্টে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ওপেন এআই টুমোরো আনবে, এবং আনার পরে তারা হিউম্যানকে এমন ভাবে এটা দেখানোর চেষ্টা করবে যে এটা তোমাকে 10 টাইম প্রোডাক্টিভ করে দিবে। হুম। তোমার এখন কিন্তু চশমাতে চলে আসছে, আমি এখন রেবেনের চশমা পরে কিন্তু আমি সহজে আমার স্ক্রিনে, আমি মোবাইল স্ক্রিনের মতো দেখতে পাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, গুগল গ্লাস তো আরো কিছুদিন পরে আমার এটা গ্লাস লেন্সে চলে আসবে, হুম, আমি চোখের চোখে। লেন্সে পরবো, ঠিক আছে। এরপরে চিন্তায় কিছুদিন পর আমার ব্রেনে চিপ ইনজেক্ট করা হবে, যেটা অলরেডি নিউরাল নেটওয়ার্ক এলন মাস্ক করতেছে, এবং হুম। সেটা আমি অনেকগুলো ডেমো দেখছি যে নিউরাল নেটওয়ার্ক যে কাজটা করতেছে। তো ওরা ওদের সাথে কম্পিট করতেছে, একজন আরেকজনের সাথে কম্পিট করবে। তো ওপেন এআই এটাতে বসে থাকবে না, তারা এত টাকা ফান্ডিং করতেছে, ওরা এই জায়গায় আসবে এবং মানুষজন এটাতে সাবস্ক্রাইব করবে, এবং যারা করবে তারা নিজেদেরকে ওই যে ড্রাগস এর মতো হবে, যে আমি এই যে ও ইয়াবা বা এই ড্রাগসটা খাইলে আমি অনেক টাইম, ইয়াবা না কোনটা জানি একটা ড্রাগস আছে না যেটা হুম। খেলে অনেক প্রোডাক্টিভ হয়ে যায়, মানুষ অনেক সময় ইয়াবাও, ইয়াবাও। হ্যাঁ, তো ওই টাইপের ড্রাগস এর মতো হয়ে যাবে, কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাবে, এরপরে তারা নো এ রিটার্ন, সে পারবে না নরমাল লাইফে। নো এ রিটার্ন, নরমাল হওয়া সম্ভব না। সো উই আর বিকামিং এ স্লেভ অফ এআই। এইখানে একটা ওই সেকেন্ড যে কোশ্চেনটা ভাইয়া, ওই যে আইটি পডকাস্টের সেকেন্ড কোশ্চেন, যে ওয়াই বিল গেটস, এলন মাস্ক জানি না, বিল গেটস, জাকারবার্গ, তারপরে জ্যাক মা, ওয়াই এভরিওয়ান ইজ গোয়িং টু ইনভেস্ট ইন অ্যাগ্রো সেক্টর। আমি একটা রিজনিং, এবং আপনার কথা থেকে আরো এটা কমপ্লিট হইলো আজকে, আমি এটা 2 বছর আগে থেকেই আমার একটা প্রেডিকশন ছিল যে ওরা তো যে জিনিসটা বানাইছে ওটা তো আস্তে আস্তে ছাড়তেছে মার্কেটে, ওরা শুরুতে অল্প ছাড়ছে, এবং ওরা কি জিনিস বানাইছে ওইটা ওরা জানে যে 10 বছর পর বা 15 বছর পর কি হইতে যাচ্ছে। আপনি যে প্রেডিকশন গুলো বললেন, ওরা তো অলরেডি ওটা বানায় ফেলছে এবং জানে যে এই হিউম্যানের আসলে এই ক্রিয়েটিভ কাজে হিউম্যান ইনভলভমেন্টের জায়গাটা আর থাকবে না, বা ব্যবসা করার যে জায়গাটা থাকবে না, এই জন্য ওরা অ্যাগ্রো বিজনেসের দিকে যাইতেছে। সো আমার এই অ্যাজাম্পশনটা বা অ্যানালিসিসটা কি ঠিক আছে ভাইয়া? মানে এটা কমন প্যাটার্ন দেখেন যে আপনার সব আইটি জায়ান্ট গুলা অ্যাগ্রোর দিকে কেন? আমার কাছে অ্যাগ্রোর বিজনেসে যাইতেছে, এটা এইরকম মনে হয় না যে মানে অ্যাগ্রো এর বিজনেসে কারণে ওরা সেফ এক্সিটের জন্য যাচ্ছে। আমার কাছে মনে হয় অ্যাগ্রো বিজনেসে যেহেতু এরা ক্যাপিটালিস্ট, হুম, ওদের টাকা ছাড়া জীবনে ওরা আর কোনো কিছু চেনে না, ওরা অ্যাগ্রো দিয়ে মানুষকে আরো কিভাবে কন্ট্রোল করা যায়, আরো কিভাবে ক্যাপিটালে মেক করা যায়, ওদের চিন্তা ভাবনা ওই জায়গাটাতে, যে আমরা তো অনেক জায়গা চষে ফেলছি টেকনোলজি দ্বারা, আমাদের সবকিছু চলে ইয়ারও তো আসছে। একটা মানে ইনফ্লুয়েন্স আছে যে ওরা তো জানতেছে যে ভবিষ্যতে মানুষের ওরা এত টাকা কামাই করে ফেলছে, ওদের জন্য তো এখন সারা এগ্রো না করলেও কোনো সমস্যা নাই। রাইট। ধরেন বিল গেটস, এলন মাস্ক, জেফ বেজোস, ওরা প্রতি সেকেন্ডে যা কামাই করে আমি তা বছরেও কামাই করি না, ঠিক আছে। তো ওরা এখন যে পয়েন্টে পৌঁছে গেছে, ওরা যদি কোনো কিছু ইনভলভ নাও হয়, তাও ওরা ওদের রেস্ট অফ লাইফ, ওদের আগামী 14 প্রজন্ম রেস্ট অফ লাইফ কিছু না করে খেতে পারবে, কিছু না করে, লিটারালি কিছু না করে খেতে পারবে। ওদের যে পরিমাণ অর্থ আছে, মানে উই কান্ট ইভেন কম্প্রিহেন্ড যে কি পরিমাণ টাকা ইনকাম করতেছে। সো একটা টাইম পরে যে টাকা ইরিলেভেন্ট হয়ে যায় মানুষের কাছে, হ্যাঁ, যখন মানুষ অনেক টাকা পেয়ে যায়, টাকা তার কাছে ইরিলেভেন্ট হয়ে যায়, ওটা এখন ম্যাটার করে না। কারণ আমি একটা জেট প্লেন কিনতে পারি, আমি একটা সাইন করে দিলি, যখন আমার কাছে ওই লেভেলের মানি হয়ে যায়, তখন আসলে মানুষ সিক করে কি পাওয়ার, তখন মানুষ সিক করে যে ডোমিনেন্স, কিভাবে ডোমিনেট করতে পারে। এলন মাস্কের এখন একটা আমেরিকা পার্টি খোলার কি দরকার ছিল, কারণ মানি তার কাছে এখন ইরিলেভেন্ট হয়ে গেছে, তার এখন পাওয়ার হওয়া লাগে। যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলে যে হ্যাঁ। মাসলুজ হায়ারার্কিতে। হ্যাঁ, তো ওদের ওরা চিন্তা করে ওই লেভেল থেকে। এখন ওই লেভেল থেকে ওরা অ্যাগ্রোতে কি দেখছে আই ডোন্ট নো, যে অ্যাগ্রোতে কি কারণে কি দেখছে, বাট আমার কাছে অ্যাগ্রো মনে হয় ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে যে ভেড়া নিয়ে শেষ জামানায় যে রাখাল চলে যাবে পাহাড়ের পাদদেশে, যে সে ওই সবচেয়ে ভালো থাকবে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি চোখের দিব্যি দৃষ্টিতে যে ওই ভালো আছে আসলে। সো আই এম অন দ্য রাইট ট্র্যাক। বাট এখন ভাইয়া তাহলে আমরা শেষের দিকে আসছি, আপনারও সময় সংক্ষেপ।
এই যে এআই বা এই বিজনেস ইন্টারন্যাশনাল, এখন আপনার পরামর্শ কি নতুন যারা আসতে চায়, বিজনেস করতেছে, আমরা যারা করছি? সো হোয়াট ইজ ইউর সাজেশনস? সো যারা নতুন বিজনেসে আসতে চায় তাদের জন্য আমার প্রথম সাজেশন, ডোন্ট কাম টু দিস বিজনেস। আসবেনই না। আসলে দরকার নাই ভাই। কোনটাতে? আইটি সেক্টরে? এনি বিজনেস প্রথম কথা হচ্ছে যে স্টপ, তোমার বিজনেস আসার দরকার নেই। ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ, যে আমি ওই যে একটু আগে যেটা বললাম যে ওয়াই ইউ ওয়ান্ট টু ডু দ্য বিজনেস, জাস্ট ইউ ওয়ান্ট টু লাভ বা প্যাশনেট। এখন 2025 সাল, আমরা 2005 সালে যখন শুরু করছি, আমাদের ওই যে স্টোরিটা দিয়ে এখন প্যাশন দিয়ে রিলেভেন্ট হবে না। হ্যাঁ, এখন ইউ হ্যাভ হিউজ প্যাশন ফর ডুইং এনিথিং, ইউ ক্যান ডু ইভেন, হ্যাঁ ইউ ক্যান ডু ইভেন শিট। ঠিক আছে, সো স্টপ। আগে ডিসিশন নাও যে তুমি বিজনেস করে তোমার জন্য তুমি আসলে ওই লাইফটা লিড করতে চাও, যে লাইফটা তুমি ড্রিম করো, ওইটা তুমি বিজনেসে পারবা কিনা। তুমি আগে প্ল্যান করে দেখো যে এই বিজনেস তোমাকে ওই ড্রিম লাইফে নিয়ে যাবে না তোমাকে আরো উল্টা স্ট্রেসড আউট করে তোমার আরো সাইজ করে ফেলবে। ঠিক আছে, 2 নাম্বার জিনিসটা বোঝো যে তুমি ফাইন্যান্স বোঝো কিনা, পিপল বোঝো কিনা, পিপল হ্যান্ডেল করতে পারো কিনা, নেটওয়ার্ক বোঝো কিনা, তোমার কমিউনিকেশন স্কিল কেমন। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার ঠিকঠাক আছে কিনা। যদি তোমার ঠিকঠাক না থাকে, ডোন্ট ডু বিজনেস। ঠিক আছে, গো অ্যান্ড ডু জবস। ওইখানে ভালো করার অনেক সুযোগ আছে। 5 বছর 10 বছর জুনিয়র, সিনিয়র, ভিপি, ডিরেক্টর, অনেক পজিশনে যাওয়ার সুযোগ আছে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক গ্রো করার সুযোগ আছে। গো অ্যান্ড ডু দ্যাট, লিভ এ পিসফুল লাইফ। ঠিক আছে, ওইখানে বরং আরো ভালো থাকতে পারবা। তুমি যে ড্রিম লাইফটা সেই জায়গাগুলোতেও এখন চিন্তা করতে হবে যে আমি যে জায়গায় যাইতেছি সেই জায়গায় আমাকে এআই কে জিজ্ঞাসা করতে হবে তুমি আমার কোন জায়গায় রিপ্লেস করতে পারো কিনা। তো মানে বিজনেস, আমাদের দেশে যারা বিজনেস করার জন্য বলে না যে তুমি বিজনেস করতে পারবা, তোমার দ্বারা সব সম্ভব, হ্যাঁ এন্টারপ্রেনারশিপ ইজ, এভরিওয়ান ক্যান বি এন্টারপ্রেনার, দিস ইজ বুলশিট। এটার বলার পিছনের মূল উদ্দেশ্য হচ্ছে তার কোর্স বিক্রি করা। আদারওয়াইজ তার কোনো একটা মোটিভেশনাল কোনো সেশন হবে, সেটা টিকিট বিক্রি করবে। ঠিক আছে, entrepreneurship is never a small things or never a মানে easy things. Entrepreneurship is the highest মানে স্ট্রেসফুল জব, হার্ডেস্ট জব। তোমার 24/7 ভিজিল্যান্ট থাকতে হচ্ছে, তোমাকে 24/7 মানে আগে তুমি একটা বসের রিপ্লাই দিতে, এখন তুমি 100 কাস্টমারের রিপ্লাই দেওয়া লাগতেছে, 100টা ভেন্ডরের সাথে কমিউনিকেট করা লাগছে। নেভার ইজি জব। ঠিক আছে, সো ইফ ইউ ক্যান ডু দ্য স্ট্রেস, ইফ ইউ ক্যান ম্যানেজ দ্য স্ট্রেস, দেন কাম, চিন্তা করে আসো যে এখানে আসবা কিনা। মানে নতুন যারা ব্যবসা করতে আসে এটা। 2 নম্বর হচ্ছে যে এই যে মার্কেটে তেল বিক্রি করতেছে, জাল বিক্রি করতেছে, এখন আমাদের ইউথদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমি একটা ফুড কোর্ট নিয়ে দাঁড়ায় যাবো, ফুড কোর্ট নিয়ে দাঁড়ায় যাবো, আমি যদি ঝালমুড়ি বেচি তাহলে ঝালমুড়ি বেচতে পারবো। আসলে বাংলাদেশের যে মার্কেট, তাতে কেউ যদি ঝালমুড়ি বেচে তাও সে ডেইলি আর্নিংটা করে বাট ঝালমুড়ি বেচে তোমার ক্যারিয়ারের কোনো গ্রোথ নাই। ঠিক আছে, আমাদের সময় আমাদের ইয়েতে দেখা গেছে যেই ছেলেটা কষ্ট করে পড়াশোনা করছে, টিউশন করছে, পড়াশোনাকে ইয়ে করে আগাইছে, আরেকজন ইজিলি উবার চালাইছে, সে উবার ড্রাইভারই রয়ে গেছে। কিন্তু যে পড়াশোনাটা শেষ করছে, ভালো চাকরিতে ঢুকছে, 5টা বছর পরিশ্রম করছে, সে কিন্তু কম্পাউন্ড ইফেক্ট পাইছে, সে কিন্তু ক্যারিয়ার গ্রোথ পাইছে। যে উবার চালায় টাকা কামাইছে, সে উবারই রয়ে গেছে। তুমি যদি আজকে ফুড কোর্ট বেচে টাকা কামাও, তুমি ফুড কোর্টের মধ্যেই থেকে যাবে সারা জীবন। একটা ফুড কোর্টের জায়গায় 2টো ফুড কোর্ট হবে সর্বোচ্চ, তারপর পুলিশ এসে দৌড়ানি দিবে, উঠে যেতে হবে। ঠিক আছে, তো ব্যবসা এত সহজ জিনিস না। আর ব্যবসা করতে আসলে ভালোভাবে ব্যবসা করতে পারার মতো করতে পারে আসা উচিত। হ্যাঁ, যে হ্যান্ডস অন মাউথ চিন্তা করলে ব্যবসা করাটা আসলে ঠিক না। তবে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন বাংলাদেশের অনেকেরই এমন আসলে কিছু করার নাই, যার কারণে আমাদের মধ্যবিত্ত থেকে মানে নিচের স্তরটা যেটা মানে লোয়ার মিডল ক্লাস যেটা নিম্নবিত্ত, এরা কিন্তু সবাই আসলে ব্যবসায়ী আমাদের দেশে। হ্যাঁ, হয় কেউ ভ্যান নিয়ে বসে গেছে, কেউ দোষের কিছু দেখি না, দোষের কিছু নাই। কিন্তু পডকাস্ট ওরা শুনবে না, আমাদের পডকাস্টটা যারা শুনতেছে, হ্যাঁ আপনারা যারা আমাদের পডকাস্ট শুনতেছেন না, যারা অডিয়েন্স, যারা এডুকেটেড অডিয়েন্স, আমি একটা ফুড কার্ট থেকে 100 করব বা আমি বড় দোকানে যাব, ফুড কার্ট থেকে বিজনেসটা শিখবো, হ্যাঁ তারপর বড় কিছু করব। হ্যাঁ, যারা এই পডকাস্ট থেকে কোনো টেকওয়ে নিতে চান তাদের জন্য আসলে এই অ্যাডভাইসটা, আদারওয়াইজ বলে কোনো লাভ নাই। যারা ওই যে ফুড কোর্ট নিয়ে বসে যেতে চায়, তারা কোনো অ্যাডভাইস দিলেই শুনবে না, তারা মনে করবে যে তাদের জন্য ওইটাই ঠিক আছে। যে একবার চিন্তা করে বিদেশে গেলে সে শান্তি পাবে, তারে যত অ্যাডভাইস আপনি দেন না কেন যে বিদেশে যে এত অশান্তি, সে বিদেশে না যাওয়া পর্যন্ত সে ঠান্ডা হবে। হ্যাঁ, তো তার জন্য কোনো মেডিসিন নাই। তো যারা নতুন ব্যবসা আসতে চায়, আমি বলবো ভাই থামো, বুঝো, হ্যাঁ বোঝো যে তুমি পারবা কিনা, তারপরে তুমি স্টাডি করো, ফাইন্যান্স বোঝো, তুমি হিউম্যান রিসোর্স বোঝো, অন্যান্য জিনিসপত্র বোঝো, তারপরে ব্যবসায় আসো। আদারওয়াইজ আসার দরকার নেই। গিভ ইউর সেলফ সাম ক্রেডিট, লাইফ এনজয় করো, বউ বাচ্চা হবে, ঘোরো ফেরো, চাকরি বাকরি করো। সো ভাইয়া, অনেক চমৎকার আলোচনা আসছে। আমি শেষ করার আগে আপনার একটা খুব চমৎকার ইনিশিয়েটিভ আছে,
মানে ইউ আর ওয়ান অফ দ্য ইনিশিয়েটার্স, যে মুসলিম এন্টারপ্রেনার্স কমিউনিটি এটা খুবই ভালো করছে আলহামদুলিল্লাহ, এবং ট্রেনিং, বিভিন্ন গেট টুগেদার, ওয়ার্কশপ। সো ইউ আর ওয়ান অফ দ্য ফাউন্ডার্স এবং ওয়ান অফ দ্য ব্রেন চাইল্ড বলবো, যে আপনার মাথা থেকে আসাদের মধ্যে একজন এই আইডিয়াটা, এবং এটা আপনারা সাকসেসফুলি রান করছেন। সো এই এমইসি বা এই ধরনের নেটওয়ার্ক গুলাতে যাওয়ার ইম্পর্টেন্সটা আপনি কি বলবেন, যে যারা আসতে চায় বা ব্যবসা করতেছে তাদের এইটা এই ওই যে নেটওয়ার্ক গুলাতে? ইয়োর নেটওয়ার্থ ইজ ইয়োর নেটওয়ার্ক, ঠিক আছে, Right. ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। তো আমি কার সাথে মিশি, আমি যদি মানে টপ বিজনেসম্যানদের সাথে মিশি, আমার চিন্তা ভাবনা টপ বিজনেসম্যানদের মতোই হবে। হুম, আমি যদি ঝালমুড়ি আলাদার সাথে মিশি, আমার বিজনেস চিন্তা ভাবনার পরিসরটা ঝালমুড়ি আলাদার মতো হবে। right. তো এমইসিটা বেসিক্যালি আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি, বা আমরা যারা আসলে ওই যে বিভিন্ন ক্লাব গেলে, কমিউনিটিতে গেলে, নাচ গান এবং অন্যান্য গুলোর ভিতরে যারা ফিট করতে মদ পারি না, খাওয়া। হ্যাঁ ফিট করতে পারি না, আমরা যারা মিসফিট বলি আমি এদেরকে, যারা মিসফিট আছি, তাদের জন্য আমরা আসলে একটা চিন্তা করতেছিলাম একটা প্লেস দেওয়া। কারণ ঢাকা শহরে মানুষের জন্য ব্রিদিং এর স্পেস মানে হচ্ছে রেস্টুরেন্টে যে একটু খাবে, হুম, না হলে একটু বাইরে আউটিং এ চলে যাবে, কক্সবাজার টক্সবাজার চলে যাবে, কোনো আউটিং বা রিল্যাক্সের কোনো জায়গা নাই। হুম, তো আমরা চিন্তা করছি যে একটা মুসলিম প্র্যাকটিসিং ভাই ব্রাদাররা যারা আছে, যারা চিন্তা করে যে না এইসব জায়গায় আমরা যাব না, তাদের জন্য আমরা একটা প্লেস তৈরি করার চেষ্টা করছি, যেটা আমরা এখন শেওড়াপাড়াতে আমাদের একটা প্রেমিসিস আছে, হুম, এমএসি লিখে সার্চ করলেই পাওয়া যাবে, এমএসি গুগল ম্যাপে। তো তারা চাইলেই সেখানে আমাদের সাথে হ্যাং আউট করতে পারে। প্লাস এখানে ইভেন্ট হচ্ছে রেগুলারলি, হুম, দিন ইভেন্ট হচ্ছে, টেক ইভেন্ট হচ্ছে, কিছুদিন আগে এআই ইভেন্ট হচ্ছে, আরো এআই ইভেন্ট হবে, বিভিন্ন রকম ইভেন্ট হচ্ছে। ইভেন্টে এসে যোগ দিতে পারে, নিজেরা চাইলে ইনিশিয়েটিভ নিতে পারে, কোনো হ্যাং আউট করতে চাইলে সেটা এক জায়গায় এসে অ্যারেঞ্জ করতে পারে, সে হ্যাং আউট করবে ফ্রেন্ডদেরকে নিয়ে, এটা হুম, আমাদের জায়গাটা ভাড়া নিতে পারে অল্প সময়ের জন্য, নিয়ে তারা ওটা অ্যারেঞ্জ করতে পারে। সো ইসলামিক বাউন্ডারির ভিতরে থেকে যদি কেউ কিছু করতে চায়, তাদের জন্য আমরা আসলে চিন্তা করছি যে এরকম একটা ইনিশিয়েটিভ করে, এবং আমরা অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ইভেন্ট অনেক কিছু হয়েছে, সামনে আরো প্ল্যান আছে আর কি করার। আলহামদুলিল্লাহ। সো ফারুজ ভাই, আসলে আপনাকে ছাড়তে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, অনেক লম্বা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আরো জানতে ইচ্ছা করতেছিল, স্পেশালি দ্য এআই পার্ট। আমি খুব এনজয় করছি। এট দ্য সেম টাইম আমি আসলে নিজেও ভীত, এবং থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাদের এই ওয়ার্ন করছেন। আমিও আসলে এআই ট্র্যাপে পড়তে যাইতেছি, মানে এটা থেকে আসলে আমাদের একটু সাবধানে ইউজ করা উচিত। ইউজ করতে হবে, ইউজ করা হ্যাঁ, যাবে ইউজ না যে তা করবো, না। বাট হ্যাঁ, একটু আমরা হুম, সেফ থেকে, যে আমার রিপ্লেসমেন্ট যেন না হয়, একটা এআই আমার মতো একটা যেন না হয়। সো এই জিনিসগুলা আপনি বলছেন এবং ওয়ার্ন করছেন, যারা আমরা পেশাজীবী আছি, বিভিন্ন প্রফেশনে বা বিজনেস করছি এই রিলেটেড, যে এআই দ্বারা রিপ্লেস হওয়ার সম্ভাবনা আছে। সো তাদের আসলে সচেতন হওয়া উচিত। প্লাস অনেক ইনফরমেশন বা টেক অ্যাওয়ে আমরা পেয়েছি, নতুন বিজনেস যারা করছে বা যারা অলরেডি ব্যবসা আসতে চাচ্ছে, তো তাদের জন্য অনেক লেসন আমি পার্সোনালি পেয়েছি, এবং আশা করি আমাদের দর্শকরা পেয়েছে। সো আমরা আজকে এখানে শেষ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং দেয়ার। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আর হচ্ছে দর্শকদের অনুরোধ থাকবে শেষ করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, প্লাস বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য। সো এই দামি কথাগুলো আসলে আরো বেশি মানুষের শোনা উচিত। So আপনার একটু সহযোগিতায় হয়তো আরো 10টা লোক উপকৃত হবে, এই অনুরোধটা থাকবে।